আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমাদের সম্মানিত তিন ভাইকে নিয়ে এসেছি একটি বিশেষ আলোচনায়, কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের একজন ভাইয়ের ক্যামেরার একটু সমস্যা। সো আমরা একটা বিশেষ আলোচনার কারণে শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অনেক গরম গরম, তো আমাদের একটা গরম গরম আলোচনা প্রয়োজন। আমাদের অল্প জ্ঞানে যেটা আমরা শেয়ার করতে পারি ইনশাআল্লাহ সেটা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, ইসলামিক অবস্থায় মানে আমাদের যে ইসলাম, সেই ইসলামে ভোটের এবং গণতন্ত্রের কার্যক্রম সম্পর্কে আমরা সর্বপ্রথম তুষার ভাইকে জিজ্ঞেস করতেছি, এটা কতটুকু আমার গ্রহণযোগ্যতা আছে ইসলামে, কতটুকু গ্রহণযোগ্যতা নাই। আসসালামু আলাইকুম তুষার ভাই, আপনি শুরু করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। তো ইসলামে হচ্ছে গণতন্ত্রের বিষয়টা যদি বলি, যে গণতন্ত্র বা ডেমোক্রেসি ইসলামে এক্সিস্ট করে না। যেভাবে বিশেষ করে আমরা এখন গণতন্ত্র দেখতেছি, এই গণতন্ত্র তো আরো না টোটালি না। তো আসলে গণতন্ত্রের কোনো অস্তিত্ব ইসলামে নেই। এটা চূড়ান্ত, এটা ফাইনাল। এটার সাথে একমত হচ্ছে বড় বড় আলেম ওলামা থেকে শুরু করে আমাদের যারা আছে প্রত্যেকে এটাতে একমত এই জন্য না যে এটা হচ্ছে জাস্ট আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন বা আমরা এটা মনে করি এই জন্য, এরকম না। এটা হিস্ট্রিক্যাল এভিডেন্স থেকে এটা প্রুভ যে হচ্ছে ইসলামের সাথে গণতন্ত্রের কোনো কি বলে যে এলায়েন্স নাই। এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত এবং ডিফারেন্ট, এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। ইসলামে যে বিষয়টা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে শারিয়া সিস্টেম বা খিলাফা সিস্টেম। এটা হচ্ছে ইসলামিক ওয়ে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে কোন ওয়েতে, কোন রুলসে, কোন রেগুলেশনে হচ্ছে ইসলামিক চার্টার বা হচ্ছে ইসলামিক নিয়মতান্ত্রিক ওয়েতে দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালিত হবে। এটা আমাদের কাছে স্বতন্ত্র ওয়ে আছে, এবং এর বাহিরে অন্য কোনো কিছু ভাবা এবং অন্য কোনো মতাদর্শ নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই। গণতন্ত্র ইসলামে এক্সিস্ট করে না। এন্ড এটাকে আমরা জোরপূর্বক আমাদের মধ্যে নিতে পারবো না। এবং হচ্ছে আমরা কি বলে যে হচ্ছে আপুসও নেওয়ার কোনো সুযোগ নেই, নেই, টোটালি নেই। তো এরপরে আমরা যদি একটু ফায়েজ ভাইয়ের কাছে যাই, ফায়েজ ভাই আপনার এই বিষয়ে কি মতামত? আহ, জি, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দুঃখিত যে আমি ক্যামেরার সামনে আসতে পারতেছি না কিছু অনাকাঙ্ক্ষিত কারণে। কিন্তু আহ, যাই হোক, এই কোশ্চেনটা যদি বলি, এটা খুবই হেভি টপিকের কোশ্চেন। সো আমি কোনো মুফতি না, সো আমি আমার এখানে ফতোয়া দিব না। আর তুষার ভাই যেটা বললেন, এটা তুষার ভাইয়ের ব্যক্তিগত মতামত এবং এটা সবাইকে সম্মান করা উচিত। সো আমার একটা ব্যক্তিগত মতামত আছে এই জায়গায়, সো আমি একটা ব্যক্তিগত মতামত দিব, এখানে কোনো দিব না। ইয়েস এন্ড নো, রাইট এন্ড রং, আমি ওইটাতে যাব না। আমি জাস্ট বলবো যে আমার আমার দিক থেকে কোনটা প্রেফারেবল বা কোনটা হওয়া উচিত আর কি। সো আমি বিং আ মুসলিম, আমি আমি একটা মতাদর্শে বিশ্বাস করি, যে মতাদর্শে আমি প্রিটি শিওর এখানে সবাই বিশ্বাস করে। এবং ইসলাম একটা নৈতিক মতাদর্শ, যে কোনো মানুষের লাইফস্টাইল, এটা একটা পার্টিকুলার সিস্টেম, একটা ওয়েতে এটা চলে, এবং যে কোনো মুসলমান এটা মানতে বাধ্য। তো যেহেতু মুসলমান এটা মানতে বাধ্য, এই কারণে আমাদের অবশ্যই এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, যে আমাদের একটা সিস্টেম্যাটিক ওয়ে অফ রুলিংও থাকা উচিত, বা সিস্টেমেটিক ওয়ে অফ রুলিং ডেফিনেটলি আছে। এখন ওই সিস্টেমেটিক ওয়ে অফ রুলিং এক একজন এক একভাবে ব্যাখ্যা করে থাকে। ওই ব্যাখ্যাটা কার জন্য কতটুকু গ্রহণযোগ্য, ওইটা আমি জানি না। যদি আমরা গণতন্ত্রের কথা স্পেসিফিক্যালি বলি, গণতন্ত্রের আগে, এটা বোঝার আগে আমাদের গণতন্ত্রের একটা ছোট জিনিস জানা লাগবে, যে গণতন্ত্রের বেসটা কোত্থেকে আসছে। আসলে রাজতন্ত্র এত বাজেভাবে ছড়াই গেছিল যে রাজতন্ত্রের মানুষরা এমন যা ইচ্ছা তা করতো একটা পর্যায়ে কি। রাজতন্ত্র কোনোদিনই খারাপ কিছু ছিল না, ফর আ লং টাইম মানুষের কাছে এটাই একসেপ্টেড মেথড ছিল। পরে পরে একটা টাইমে গিয়ে যে রাজতন্ত্রের যে রাজ পরিবার গুলা, তারা এতটা কারাপ্ট হয়ে গেল যে আসলে মানুষ মনে করলো যে না, আমাদের নিজেদের কিছু হাতে নেওয়া উচিত, নাহলে এরা আমাদেরকে মানুষই মনে করে না। ওখান থেকে স্কলাররা এটা ডিবেট করে করে এর একটা সিস্টেম ডেভেলপ করছে। যদি আমরা ঐতিহাসিক ভাবে দেখি, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এন্ড দেন আমাদের সোসাইটিতে আসছে ব্রিটিশ কলোনিয়ালিজমের পরে আর কি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গণতন্ত্র আসলে ওই ফলাফল নিয়ে আসতে পারেনি যে ফলাফলটা আসা উচিত ছিল। আমি যদি আরেকটু সংক্ষেপ করি, যে গণতন্ত্র দিয়ে মানুষ আশা করছিল যে তারা তাদের অধিকার ফিরে পাবে, ওই জায়গায়ও আমরা যেতে পারি নাই, কারণ আসলে ওই রাজতন্ত্রের যে পরিবার কেন্দ্রিক একটা সিস্টেম আছে, ওইটা থেকে আমরা কোনোদিন বের হইতে পারিনি। ইসলামের বেস পয়েন্টটা কি? ইসলামের বেস পয়েন্ট হলো ইনসাফ। And ইনসাফ যে সিস্টেম থেকেই আসে, আমি বিশ্বাস করি ওই সিস্টেমই
ইসলাম একসেপ্ট করে নিবে। গণতন্ত্র থেকে ইনসাফ আসার চান্সেসটা কম। আমি একটু বলতে পারি কেন ইনসাফ আসার চান্সেসটা কম। কারণ গণতন্ত্রেতে আমি সবাইকে ইনভলভ করে দিতেছি ডিসিশন মেকিং। আমি আইডিয়াল ডেমোক্রেসির কথা বলতেছি, ধরে নিলাম আইডিয়াল ডেমোক্রেসিও আছে, একটা আদর্শিক ডেমোক্রেসি আছে, এখানে বেশিরভাগ মানুষের মতামত নিয়ে কাজ করা হয়। তো দুইটা জিনিস, এক, বেশিরভাগ মতামত, মানুষের মতামত যে ইনসাফের মতামত হবে এটা কোনোদিনই সত্যতা নাই। আর বেশিরভাগ মানুষের মতামত নিলে বহুত মানুষের মতামত নিতে হয়, যাদের মতামত একটা ক্রিমিনাল এবং একটা আলেমকে একই জায়গায় দাঁড়া করায় দেখো গণতন্ত্র। ঠিক আছে, আমারকে এবং একটা আলেমকে বা একটা ফিলোসোফারকে কিংবা একটা টিচারকে একই জায়গায়, প্রফেসরকে একই জায়গায় দাঁড়া করাইতে গণতন্ত্র, এইটা গণতন্ত্রের সবচেয়ে বেসিক একটা ব্যর্থতা। সো গণতন্ত্র ইসলামে হারাম নাকি জায়েজ, না ইম্পর্টেন্ট না নট ইম্পর্টেন্ট, এটা আমি বলবো না, এটা আমার জাজমেন্ট করার কিছু নাই। আমি এটুকু বলতে পারি ইসলামের এসেন্সের সাথে গণতন্ত্র যায় না। এটার আরেকটা ব্যাখ্যা হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, কোরআন পাকে, কোরআন শরীফে আমরা যেভাবেই বলি না কেন, একটা কথা বলেছেন যে বেশিরভাগ মানুষ কোনোদিন সঠিক পথে আসতে পারে না। যদি বেশিরভাগ মানুষ সঠিক পথে নাই আসতে পারে, তাহলে বেশিরভাগ মানুষের মতামত দিয়ে আমরা কিভাবে একটা সরকার গঠন করতে পারি। আমি খালি এতটুকুই বলবো, হারাম নাকি হালাল ওই সিদ্ধান্ত আপনাদের উপরে আমি ছেড়ে দিই। এখন আমরা আওয়াল ভাইয়ের কাছে আসি আমাদের। আওয়াল ভাই, আপনি আপনার অভিমতটা একটু জানান। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ গণতন্ত্র আসলে হচ্ছে যে আহ যার অর্থ হচ্ছে যে মানুষের সার্বভৌমত্ব। ঠিক আছে, সার্বভৌমত্ব যেটা, এটা হচ্ছে মানুষের। কিন্তু অ্যাজ ইসলাম, ইসলাম হচ্ছে যে একটা নিজে একটা সিস্টেম যেটা দাবি করে সার্বভৌমত্ব হচ্ছে যে আল্লাহর। তো ফায়াজ ভাই যে বিষয়াদিগুলো বললো, হ্যাঁ ঠিক আছে, রাজতন্ত্রের বিষয়টা আসছিল। এই রাজতন্ত্রটা আসার পেছনেও নিশ্চয় অনেক কারণ ছিল। ঠিক আছে, যখন আহ সিলসিলা ক্রমে আপনার দেখা গেছে খিলাফা যখন হয়, খিলাফা প্রতিষ্ঠা হয়, তারপর হচ্ছে যে একটা সিস্টেমেটিক ভাবে বাবা, বাবার পরে তার ছেলে, এইভাবে করে পর্যায়ক্রমে আসছে। তো একটা সময় যারা হচ্ছে যে ইসলামের বিরোধিতা করে, তারা কি করে যে সব সময় এটাকে বানচাল করার জন্য যেভাবে প্রক্রিয়া দরকার হয় সেভাবে করে। তো দেখা গেছে যে মানুষের ভিতরে আপনার ফিতরাতটাকে নষ্ট করার জন্য শয়তান যেরকম উঠে পড়ে লাগছে, সেভাবে মানুষের ভিতরে এরকম যারা হচ্ছে যে ইসলামের বিরোধিতা, তারা হচ্ছে যে বিভিন্ন ইয়ে করে রাখে। তো দেখা গেছে যে তাদের ভিতরে, মানে মানুষের ভিতরে যেরকম একটা লোভ লালসা কাজ করে, এই জিনিসটাকে পুঁজি করে তাদের ভিতরে কিছু ইনক্লুড করছে। যার ফলে কি হয়েছে, তারা একটা সময় স্বৈর শাসকের মতো একটা, মানে তাদের অ্যাক্টটা চলে আসছে আর কি। হয়তো এই কি সব কারণে হচ্ছে যে মানুষজন দেখছে যে না, রাজতন্ত্রতে ঝামেলা আছে, হয়। তো তখন হচ্ছে যে আসলে পরিবর্তনটা আনে, কিন্তু এই পরিবর্তনের পেছনেও কিন্তু রহস্য আছে। যে ধরেই আপনার গণতন্ত্র মানে হচ্ছে যে যেমনটা অনেকটা এরকম যে একটা গ্রামের দেখা যাচ্ছে 100 জন মানুষ থাকে, তার মধ্যে 70% ধরেন যে হচ্ছে যে মদ খাওয়াকে তারা নর্মাল মনে করে। ঠিক আছে, তো আর 30% হচ্ছে যে করে না। এখন দেখা গেছে যে আহ গণতন্ত্র যেহেতু মানুষের একটা মানে সুবিধার কারণে যেটা করছে, তো সবাইকেই যখন ভোট দিতে বলা হয়েছে, তখন দেখা গেছে যে ইটস নর্মাল যে 70% ভোট আপনার হাত দিকেই পড়ছে। ঠিক আছে, তো এই রকম যদি প্রক্রিয়া হয়, তো সেক্ষেত্রে তো হচ্ছে যে এই গণতন্ত্র তো আর কোনো ইসলামিক কাঠামো মানে ভিত্তি নাই। তো যার ফলে দেখা গেছে যে আপনার এই গণতন্ত্রকে আসলে মানুষের যেটা আইন, অর্থাৎ আল্লাহর যে রুলস রেগুলেশন আছে, এগুলোর বাহিরে যখন আপনার হাত পড়বে, তখনই বুঝতে হবে যে না, এটাতে কোনো ভুল ভ্রান্তি আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক, যেইটা গণতন্ত্রের ভিতরে আছে। দ্যাটস ওয়াই গণতন্ত্রকে আসলে আহ কোন ইসলামের কিছু মানে মিলানোরও কিছু নাই, বা এটাকে সাপোর্ট করারও কিছু নাই, আমি মনে করি। সো এখন আমরা যদি একটা সিচুয়েশন দেখি, আমরা যেহেতু বাংলাদেশে আছি, সুতরাং আমরা বাংলাদেশের সিচুয়েশনকে কল্পনা করব অবশ্যই। তো কল্পনার ক্ষেত্রে আমাদের একটা মূল বিষয়, আমরা গণতন্ত্র বিষয়ে এখানে কম বেশি সবাই অভিমত হলো এটা হারাম। এটা ফতোয়া আকারেও বলা হয়েছে গণতন্ত্র পিওর হারাম, তার কারণ শিকড়ের কারণে, কারণ সর্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। সো এখানে একটা প্রশ্ন আসে, আমাদের রিসেন্টলি ভোট হবে, সেই ভোটের মধ্যে আমাদের একটা বিশেষ দল জামাত ইসলামী তারা যুক্ত আছে। সো আমরা কি ইসলামের স্বার্থে এই স্যাক্রিফাইসটা করতে পারি, যেটাকে আমরা বলতেছি আমাদের
কোর ফিলোসফির সাথে একবারে এগেনস্টে দাঁড়ায় আছে, সেই এগেনস্টে দাঁড়ায় থাকার পরেও কি আমরা দান ভোট কি দিব? কারণ এই ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মেনে নিতে হচ্ছে যেগুলা ইসলামিক কোর ফিলোসফির সাথে এগেনস্টে আছে। যে মনে করেন যে যেটা ফায়েজ ভাই বলল, যে একটা ডাক্তারকে একটা মুচির সাথে দাঁড়া করে দিছে, কিন্তু বাট একটা ডাক্তার হইতে অনেক সময় লাগছে তার জীবনে। সো এই বিষয়টা নিয়ে একটু আমরা জানতে চাচ্ছি যে আমরা কি জামায়াতকে ভোট দিব, এই বিষয়কে আমাদের কি উৎসাহিত করা উচিত কি উচিত না। তার সাথে সাথে আরেকটা জিনিস, আমরা ভোটের আরেকটা দিকও আছে এখন, হ্যাঁ ভোট আর না ভোট, সেটাও আমি চাই যে অ্যাড্রেস করুক। আমি আমি এক্ষেত্রে সর্বপ্রথম ফায়েজ ভাইয়ের কাছে যাচ্ছি। ফায়েজ ভাই, আপনি আপনার অভিমতটা এখানে একটু দেন। জি, ধন্যবাদ জোনায়েদ ভাই। প্রশ্নটা জরুরি। কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দেওয়া উচিত না ওইসব কথা আমি জানি না। আপনি আমি ওইটা জানিও না। ঠিক আছে। কি বলে, আমার কাছে মনে হয় যদি আপনার ভোট দিতে আপনার বিবেক যদি মনে হয় যে আপনি ভোট দিলে কোনো ভালো কিছু পাবেন তাহলে ভোট দেন, যদি মনে হয় ভোট দিলে পাবেন না তাহলে দিয়েন না। আমার কাছে খুব সিম্পল একটা প্রসেস হইলো যে আসলে আমি জানি বাংলাদেশ এবং পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্র কিভাবে চলে। ঠিক আছে, আমি খুব ক্ষুদ্র মানুষদের মধ্যে একজন যারা অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে সাধারণ মানুষ শুধু একটা টেম্পারেচার হিসেবে কাজ করে। যে সাধারণ মানুষ কোন দিকে তাদের ইমোশন গাইড করা যায় সবাই ওই অনুযায়ী ন্যারেটিভ বিল্ড করে, এবং ওই ন্যারেটিভ বিল্ডটা তারাই করে দেয় যারা এই দেশটাকে চালাইতে চায়। দেশটা আসলে চলে একটা সার্টেন গ্রুপ অফ পিপল, এবং সার্টেন গ্রুপ অফ পিপল নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি যখন করতে চায় তখন তারা জনগণকে ব্যবহার করে। আমি এইভাবে জেনুইনলি এটাতে বিশ্বাসী। ঠিক আছে, আমি কোনোদিনই মনে করি না যে জনগণের অনেক বেশি পাওয়ার আছে পৃথিবীর কোনো জায়গায়। হ্যাঁ, তাদেরকে একটা ন্যারেটিভ বিল্ডিং এর কারণে তাদের টেম্পারেচারটা ইউজ করা যায়, এবং ওই কারণে অবভিয়াসলি একটা পর্যায়ে গিয়ে তাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার অবশ্যই আছে। আর ওই পাওয়ারটা হইলো তাদের ডিসিশন মেকিং এর পাওয়ার না, ওই পাওয়ারটা হইলো কে কত বেটার ওয়েতে তাদেরকে ইউজ করতে পারে। কারণ আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বাট আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, এটাও ঠিক যে শাসন সবসময় একটা গ্রুপের ভিতরেই ঘুরে, এবং হয়তোবা এক গ্রুপ চেঞ্জ হয়ে আরেক গ্রুপের ভিতরে চলে যায়। তো ওই হিসাবে যদি আপনার মনে হয় যে কাউকে ভোট দিলে আপনি জেনুইনলি মনে করেন সে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে, তাহলে ফেয়ার এনাফ ভোট দেন, এবং ভোট দিয়ে যদি আপনার মনে হয় আপনার ভোট কাউন্ট হয়ে অনেক ইম্পর্টেন্স ক্রিয়েট করবে তাহলে করেন, না হলে ওখানে যে ঘোরাঘুরি করে চলে আসেন, মজা করেন, কালকে ঈদের দিনের মতো উপলক্ষ করেন, এবং হাত পা খেয়ে আল্লাহর কাছে দোয়া করে ভালোভাবে খেয়ে চলে আসেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে যদি আমি বলি গণভোটের কথা সত্যিকার অর্থে আমি মনে করি যে গণভোটটা একটা কমপ্লিকেটেড প্রসেস। সবচেয়ে বড় ভুল যেটা গণভোটে হচ্ছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হ্যাঁ আর না যদি ভোট দিতেই হয় জনগণের মাঝে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা দিতে হবে। এবং আমরা জানি এটা কি কোনোটাই কোনোভাবেই ফিজিবল না যে হ্যাঁ আর না প্রত্যেকজনের কাছে আলাদা করে দিব। সো অ্যাগেইন ওইটাও আমার কাছে, টু বি ভেরি অনেস্ট, যারা দিচ্ছে তারা অবভিয়াসলি আমি প্রেটি শিওর যে পজিটিভ একটা ভাইব নিয়ে দিচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে অ্যাগেইন এটা একটা গ্রুপ অফ পিপলদের মধ্যে মারামারি করা, যে কি বলে যে গণভোটে যদি হা চলে আসে তাহলে এটা নেগেটিভ এফেক্ট কি, দেশে কোনো কাজই না হইতে পারে। বিরোধী দল পাওয়ারফুল হয়ে পলিটিক্যাল পার্টিরা পাওয়ারফুল হবে এবং এরা নিজেদের মধ্যে নেগোশিয়েট করবে। ঠিক আছে। আর যেটা বলা হয় স্বৈরশাসক হবে না, স্বৈরশাসক হবে না এটার গ্যারেন্টি নাই। কালকে যদি রাজনৈতিক দলরা মিলে মনে করে যে এইভাবেই সবকিছু চলবে, বাংলাদেশ সেনাবাহিনী যদি মনে করে আমরা পাকিস্তানের মতো হাইব্রিড সিস্টেম চালাবো, তাহলে তো এই গণভোটে হ্যাঁ হইলো তাদের জন্য সবচেয়ে বেশি সহজ। তারা ওভাবে চালাইতে পারবে। ঠিক আছে। তারা কোনো পার্টি কি খুব বেশি পাওয়ারফুল করবে না এবং নিজের মতো করে চালাইতে পারবে। সো গণভোটে হ্যাঁ হোক আর না হোক দোনো দিকই পজিটিভ নেগেটিভ আছে, আমি কোনোটাই এন্ডোর্স করি না। আগে নিজের বিবেককে পড়াশোনা করে নিজের বিবেক অনুযায়ী নিজের মতো করে ভোট দিয়ে আসেন যদি ভোট দিতেই চান। আর কি বলে জামাতে ইসলামীকে যদি আমি বলি যে তারা কি ওই কারণে, তাদের নিয়তের প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি জানি যে তারা তাদের নিয়ত অনুযায়ী তারা জেনুইনলি চায় যে তারা ইসলামের একটা সার্টেন লেভেল অফ বাস্তবায়ন তারা করতে চায়, কিন্তু তারা যে সিস্টেম দ্বারা যাচ্ছে এটাতে কোনোভাবেই সম্ভব না। এটা আমার ব্যক্তিগত মতামত। সো তারা যদি যায় তাহলে দেশ বেটার হবে নাকি ওয়ার্স হবে আমি জানি না। আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হইলো যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে ব্যর্থ হবে অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করতে। যদি ভালো হয় আমি সারপ্রাইজ হব না, করতে পারে, বাট ইট উইল বি ম্যাসিভলি ডিফিকাল্ট তাদের জন্য। সো এইভাবেই আমি বলবো ইসলাম কায়েমের সাথে জামাতে ইসলামীকে ভোট দেওয়ার কোনো সম্পর্ক নেই। সরি ফর টেকিং লং, বাট আমার একটু এক্সপ্লেইন করা।
ঠিক আছে, আমরা এটা সলিউশনের দিকেও আসবো, কিন্তু তার আগে আমি এখন এই বিষয়ে আমরা সেম প্রশ্নটা আওয়াল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আওয়াল ভাই, আপনি আপনার অভিমতটা একটু জানান। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমি আসলে যেহেতু বাংলাদেশের রাজনীতির কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে আসলে আমি ওইভাবে আহ কোনো দলের বিষয়ে আমি কথা বলতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে যে একটা যে কোনো দলই আসুক, যে কোনো দলই ক্ষমতায় আসুক, প্রত্যেককেই একটা নির্দিষ্ট সংবিধান মেনেই চলতে হয়, ঠিক আছে? তো এই সংবিধানের আপনি যেভাবেই, যে দলই আসুক, মানে এই সংবিধান অনুযায়ী চালাতে হবে যেহেতু দেশটাকে। তো সেক্ষেত্রে আপনার এখানে আমি যদি ইসলামী শাসন বলি বা ইসলামিক দল বলি বা অন্য কোনো দল বলি, আসলে এটার কোনো ভিত্তি থাকে না। কারণ হচ্ছে যে যদি আহ আমি তখনই হচ্ছে যে আমি এই গণতন্ত্র যেহেতু একটু আগে কথা আসছে, তখন আমি হতে হতে পারে মানতে পারি যে হ্যাঁ ঠিক আছে, যদি জামাতে ইসলাম যারা হচ্ছে যে ইসলামের একটা দল হিসাবে মানে নিজেদেরকে প্রকাশ করে, তো তারা আহ যদি দল আসার পরে যদি ইসলামিক যে শাসন নীতি, এই নীতিটা যদি সংবিধানে অ্যাড করতে পারতো বা পারে, তো সেক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, করা যেত। কিন্তু এখানে একটা ফ্যাক্ট দাঁড়াইছে, যেটা একটু আগে ফায়াজ ভাই নিজেই বলে ফেলছে যে আহ গণভোটের যে প্রবলেমটা, এক্স্যাক্টলি এই একটা প্রবলেম আছে। গণভোটে আপনার যে পয়েন্টগুলো আছে, আমাদের সামনে 4টা পয়েন্ট দিয়ে আর কি, যে গণভোটের আপনার হ্যাঁ বা না যে দেওয়ার সিস্টেমটা দিচ্ছে, দেখা গেছে যে আপনি যদি হ্যাঁ দেন তাহলে 4টা পয়েন্টই আপনি এগ্রি, আর যদি আপনি না দেন তাহলে 4টা পয়েন্টই ডিসএগ্রি। এখন এই 4টা পয়েন্টের পিছনে, মানে একটা পয়েন্টের পিছনে আবার 30টা করে পয়েন্ট আছে। তো দেখা গেছে যে যদি আপনি না দিচ্ছেন তাহলে হচ্ছে যে স্বৈর শাসকের যে রীতি রেওয়াজটা আছে, এইটা চলমান থাকবে। আবার যদি হ্যাঁতে দেন তাহলে হচ্ছে যে দেখা গেছে যে পশ্চিমা বিশ্বের যে কালচারাল গুলা, যেমন ট্রান্সজেন্ডারের কালচার গুলা বা হোয়াট এভার, এরকম টাইপের আরো কিছু কিছু প্রবলেম অ্যাড হচ্ছে। ঠিক আছে, যেমন ফায়াজ ভাই অলরেডি বলছে যে আহ, প্রশাসনিক একটা প্রবলেম আছে। তো এরকম এখন এই সিস্টেমের ভিতরে থাইকা তো আপনার ইসলামিক কোনো কিছু করতে পারবে না। আপনার যা করতে হবে এটার ভিতরে থাইকা করতে হবে। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে সৎ, যোগ্য, অযোগ্য এইসব বিষয় বলতে পারেন, হ্যাঁ তাহলে আমি এটা বলতে পারি যে এটার উদাহরণটা তাহলে এইভাবে হইতে পারে যে জাস্ট একটু নেগেটিভ ভাবে আমি ব্যাপারটা বলি, যে একজনকে আমি একটা ঘরে চুরি করতে পাঠাবো, মানে দুইটা চোরকে আমি রাখলাম, একটা ঘরে চুরি করতে পাঠাবো, এটা হচ্ছে কনসেপ্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তাকে বিশ্বাস করি, মানে সে সৎ চোর, যে কিনা ওই ঘর থেকে ওই ঘরের ভিতরে 10,000 টাকা আছে, ওই পুরো 10,000 টাকা আইনে আমার দিবে, মানে ওখানে কোনো রাখবে না কিছু। আরেকটা হচ্ছে যে অসৎ চোর, যে কিনা ওই 10,000 টাকা আনতে গিয়ে 3,000 টাকা নিজে মেরে ফেলবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হবে এরকম, আর কিছুই না। মানে সৎ আর অসতের বিষয়টা আমি মনে করি এখানে এই জায়গাটাতে এইভাবেই হবে। আর কিছুই না, মানে চুরি, এটা মাস্ট। মানে এটা আমি যেটা মিন করতেছি, এটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে সংবিধানের জায়গা, মানে এটা আপনার পরিচালনার জায়গা, মানে যেভাবে সিস্টেম ওইটাই। এখন আপনাকে এই সিস্টেমটাকে আগে যদি মেক করা যেত বা এটা যদি চেঞ্জ করার যদি প্রক্রিয়াটা করা যেত, সেক্ষেত্রে যা ঠিক আছিল আপনার যে কোনো দলের তখন আপনি করতে পারতেন। অবভিয়াসলি তখন হচ্ছে যে শত বিষয় আসতো, হতে পারে সে আওয়ামী লীগ, হতে পারে সে, হতে পারে বিএনপি, হোয়াট এভার, যে হ্যাঁ ঠিক আছে যে এই ছেলে বা এই লোক, এই এমপি খুব ভালো, সে হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, হতে পারে সে জাসদ, হোয়াট এভার, কিন্তু সে হচ্ছে যে আহ, এই এই জিনিসটা নিয়ে আসবে, এই জিনিসটা করবে, যেটা হচ্ছে যে ইসলামিক আইনের সাথে ম্যাচ করে। ঠিক আছে, তো আর ইসলামিক দল তো বাংলাদেশে ভাই এখনো আসলে অনেক দল হয়ে গেছে। তো ইসলামিক দল তো থাকবে একটা, যদি দল থাকে, দল যদি হইতে হয় তাহলে একটা দল থাকবে। তাহলে এত দলের বিভাজন যেখানে আছে, সেখানে আপনি কাউকে তো একা সাপোর্ট দিয়ে যেতে পারবেন না, তাহলে কি বাকি সবাই কি ভুল? এটাই হচ্ছে যে কথা। ঠিক আছে জুনাদ ভাই। তো এই বিষয়টা নিয়ে আমরা এখন তুষার ভাইয়ের কাছে আছি। তুষার ভাই, আপনি এই বিষয়ে কি অভিমত জানাতে চাচ্ছেন? তো প্রথমে আসি হচ্ছে গণভোটের ব্যাপারটাতে, যেটাতে অনুপম ভাই খুব সুন্দর করে বলছেন যে এই জায়গায় হা ভোট দিলে আপনি চারটা জিনিস আছে, ওই চারটার প্রত্যেকটাতে আবার 30টা করে ম্যাটার আছে এই জায়গায়। আবার না ভোটও এরকম। তো ভোটটা আসলেই সেন্সিটিভ, যদি আমি দিতে যাই আর যদি না দিতে যাই তাহলেও এটা মোটামুটি একটা ইম্প্যাক্ট পড়ে। তো ওই জায়গা থেকে যদি বলি যে ধরো আমি গণভোট হিসাবে হা ভোট দিলাম, তো সেক্ষেত্রে হা ভোটের অনেক কিছুর সাথে আমি আবার ডিসএগ্রি করি। হ্যাঁ, তো আমি যেহেতু হাবুট দিয়ে দিছি, যেগুলোর সাথে আমি ডিসএগ্রি করি ওইগুলোর সাথে আমি এগ্রি করে ফেললাম। আবার না ভোট দিলে আমি যেগুলোর সাথে আসলেই হচ্ছে এগ্রি করি না, ওইগুলোর সাথে আমি এগ্রি করে ফেললাম, এরকম একটা ব্যাপারটা দাঁড়াই। তো আলটিমেটলি আসে জবাবদিহির ব্যাপারটা, আমি যেটা মনে করি। তো
আমার একটা ভোটের থ্রোতে যদি আসলে এলজিবিটি বাংলাদেশে বাস্তবায়ন হইতে যায়, সেটা বিন্দু মাত্র ইম্প্যাক্ট ফেলে আমার এই ভোট দেওয়াতে, তাহলে সেক্ষেত্রে এটা জবাবদিহি তো আমার করতে হবে। আর আল্লাহ যদি এটা জবাবদিহি নেই, তাহলে তো এটা আস্তাগফিরুল্লাহ, মানে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। আবার আমি যদি ভোট থেকে বিরত থাকি এবং আমার ভোট দেওয়াটা যদি কোনো ধরনের পজিটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে, তো ওই জায়গাটা থেকে আমার বিরত থাকার ব্যাপারটাও আসলে খুব যৌক্তিক না অনেক ক্ষেত্রে, যে আসলে আমি বিরত না থাকলেই হয়তো ভালো হতো। আমি সরি, আমি মানে ভোটটা দিলেই হয়তো বা ভালো হতো। কারণ আমি বিরত থাকার কারণে এই জিনিসটা থেকে, ভালো একটা জিনিস থেকে হয়তো বা পিছাই গেলাম, বা ভালো একটা জিনিস হইলো না এরকম। তো বিষয়টা আসলে সেন্সিটিভ আমার কাছে মনে হয়, ভোটের ব্যাপারটা। আর এটা এত গোলমেলে আর এত একটা বাজে সিচুয়েশনের থ্রুতে বানায় ফেলছে, যেটা আসলে আমাদের জন্য এখন একটা কমপ্লেক্স ম্যাটার হয়ে দাঁড়াইছে। তো জামাত ইসলাম নিয়ে যদি বলি, তো সেক্ষেত্রে হচ্ছে জামাত ইসলাম বা ইসলাম নাম আছে বিধায় যে এটা পরিপূর্ণ ইসলামের একটা নীল নকশা, এটা বলার কোনো ওয়ে নাই, এটা এভাবে আমরা দেখবো না। হ্যাঁ, ঠিক আছে, ইসলামের অনেকগুলা রাইটস, অনেকগুলা ওয়ে, অনেকগুলা ব্যাপার বাস্তবায়নের জন্য তারা হয়তোবা কাজ করতেছে, এবং তাদের নিয়তের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, যেরকমটা ফায়েজ ভাই বলছেন, যে আল্লাহ করুক তাদের নিয়ত ওইরকমই থাকুক, যেরকম থাকলে আলটিমেটলি ইসলামের ফায়দা হবে। হ্যাঁ, তবে অনুপম ভাই একটা কথা বলতেছিলেন যে ইসলামিক দল এখন শত দলে বিভক্ত, নাম ইসলাম বা হচ্ছে ইসলামিক থ্রোতে আগানোর জন্য তারা বলতেছে এরকমটা। তো কতটুকু কার্যকর করতে পারবে না করতে পারবে, এটা তো সময় আসলে আসলে বলা যাবে। তো এই দল সাপোর্ট করা বা অন্য কোনো ইসলামিক দল সাপোর্ট করা, এটা না ফরজ না সুন্নাহ না মুস্তাহাব, তেমন কোনো কিছুই না। বাকি যদি মন্দের ভালো হিসাবে বলি, যেমন একজন বলেছিলেন এরকম কথাটা যে জামাত ইসলামের সাথে অন্য অন্য ইসলামিক দল, ধরো কওমি বলি বা অন্য অন্য ইয়ে বলি, ওরা দল না, কওমি যদিও, তো তাদের আসলে কোন জায়গায় হচ্ছে ফারাকটা বা তফাৎটা কোথায়, ডিবেটটা কোথায়? তো এটা মূলত হচ্ছে আপনার হচ্ছে নাজরিয়াতি ইখতিলাফ যদি বলি আর কি, যে এ, কিছু আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে বা ব্যাপার থাকতে পারে। তো এই ব্যাপারে যদি বলি যে আসলে আকীদাগত দ্বন্দ্বের কারণে আহ, মানে হচ্ছে আমরা সাপোর্ট করছি না বা সামহাও কেউ করছে না, ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আর আরেকটা দল যদি দেখি, মানে মন্দের ভালো হিসাবে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কেউ সাপোর্ট করতে চাইলে করতে পারে। কারণ বাকি এটার এগেনস্টে আরেকটা যেটা আছে, তাদের তো আকীদা বা হচ্ছে বিশ্বাস বা ইসলামের কোনো নাম গন্ধই নাই। তো যে জায়গায় আছে গন্ধ, অ্যাটলিস্ট আল্লাহ আলাম কতটুকু বাস্তবায়ন করে না করে, এটা ভালো জানে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় চিন্তা বিবেচনা করে যদি সাপোর্ট করে কেউ, তাহলে করতে পারে, কোনো প্রবলেম নাই। আর যদি বিরত থাকতে চায়, তাহলে সেটাও করতে পারে। বাকি ব্যাপারটা আসলে কমপ্লেক্স হয়ে দাঁড়াইছে, যে ওয়েতে এই জিনিসটা এগোচ্ছে, ওই ওয়েটা আসলে রাইট ওয়ে না আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। হুম। কারণ রাইট ওয়ে এরকম হয় না, এটা আসলে জটিলতায় রূপ নিছে আর কি। তো এটাই আমি বলবো, জুনায়েদ। সো এই বিষয়টা যদি আমরা খেয়াল করি, বেশিরভাগ মানুষ আমরা মানে ইফেক্টিভ ভাবে দেখতেছি যে জামাত ইসলামের বিরুদ্ধে, মানে আমাদের যে থিঙ্কিংটা, যে আমাদের ইসলাম যে আমার একটা দল, এই দলের বিপক্ষে আমরা আসি বিভিন্ন কারণবশত ইসলামের প্রসপেক্টিভে। বাট আমরা যদি সলিউশনের দিকে যাই, সলিউশনটা তাহলে কিভাবে আসবে? যেমন জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা হজরত আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, উনি উনি যে একটা জিনিস শিখাইছে জামাত ইসলামের, আমরা অনেকে ওনাকে পছন্দ করি, অনেকে ওনাকে অপছন্দ করি, আবার অনেকে ওনাকে ওনার জিনিসটা নিছে বাট ভুলভাবে নিছে জামাত ইসলামী। তো উনিও তো শেষের দিকে এসে জামাত ইসলামী থেকে বের হয়ে গেছে। বাট এই যে একটা দল গঠন হয়েছে, এই দলটাকে কি আমাদের সাপোর্ট করা উচিত, বা এই দলের যে সলিউশনটা আমাদের কিভাবে আনতে হবে, এটা তুষার ভাইয়ের কাছে যাচ্ছে। আচ্ছা, আমি সলিউশনের দিকে যাওয়ার আগে হচ্ছে এই ব্যাপারে একটু কথা বলি, যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা বা যার থ্রোতে হচ্ছে জামাত ইসলাম ক্যারি অন করতেছে বা আগাইতেছে, এরকম আবুল আলাহ মওদুদী রাহিমাহুল্লাহ। তো অনেকের কাছে উনি খুব ফেমাস, ভালো এবং হচ্ছে অনুকরণীয় একজন, আবার অনেকে ওনাকে দেখতেই পারে না। তো এই জায়গায় দুই শ্রেণীর মানুষ ইনভলভ। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে ওনার বিষয়ে জানার স্বল্পতার একটা ম্যাটার এই জায়গায় আছে, একটা ব্যাপার আছে। এবং উনি কোন ওয়েতে ইসলামিক ব্যাপারটা আসলে প্রেজেন্ট করতে চাইছেন, এবং ওইটা আমরা ধরতে পারছি কিনা, এটাও একটা বিষয়। উনি মূলত ইসলামকে একটা সিস্টেম হিসেবে প্রেজেন্ট করতে চাইছেন, এবং এটাই করে গেছেন যতটুকু ওনার সাধ্যে ছিল। যেহেতু উনি মানুষ, তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না উনি। ভুল ত্রুটি অবশ্যই আছে, কিন্তু কিছু বিষয় আসলে এরকম থাকে যে ভুল ত্রুটি গুলা হচ্ছে আমরা আমাদের মতো করে না নিয়ে আহ ছাড় দিয়ে, বা হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে যে কম্প্রোমাইজের যে ব্যাপারটা, ইখতিলাফি ব্যাপারগুলাতে আসলে থাকবে স্বাভাবিক। ইবনে তাইমিয়া থেকে শুরু করে বড় বড় মুহাদ্দিস থেকে শুরু করে আরো যারা ছিল, তাদেরও অনেক হচ্ছে লেখালেখি, যারা কলম ধরছে তাদের ভুল থাকবে, যে বেশি কথা বলে বা হচ্ছে যারা বেশি লিখে তাদের ভুল হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক হতেই পারে।
তো বিষয়গুলো আসলে আমাদের মনে হয় যে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করে এগুলো হচ্ছে ভালো হয়। তো সেক্ষেত্রে উনি যে দৃশ্যপটটা দেখাইতে চাচ্ছেন, এটা রোডম্যাপ ধরে বর্তমানে হচ্ছে জামাত ইসলাম এগোচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা আবুল আলা মওদুদির যে বিভিন্ন কনসেপ্ট এগুলাকে সাইডে বা হচ্ছে পাশে সরিয়ে রেখে উত্তম এবং আরো ভালো যেগুলো এগুলা অ্যাড করেও আগাচ্ছে। এই বিষয়টা আমার থেকে ভালো আই থিঙ্ক ফায়েজ ভাই বলতে পারবে, অনুপম ভাই বলতে পারবে। বাকি ব্যক্তি আবুল আলা মওদুদি, ওনার ব্যাপারে যদি বলা হয় তাহলে ওনার ব্যাপারে আমাদের হচ্ছে যে একটা নেগেটিভ থট যারা রাখি বা যারা হচ্ছে ওনার ব্যাপারে হচ্ছে কথা বলি, এরকম যে এরকম অনেক মতামত আহ, প্রতিষ্ঠিত আছে, স্টাবলিশ আছে। যেমন একটা মতবাদ আছে ফিতনায়ে মাদুদিয়াত বা মদুদিয়াত, যে মদুদি ফিতনা। রিসেন্ট এটা নিয়ে কথা বলা হয়েছে যে সম্প্রতি মদুদের ফিতনাটা এরকম যেটা কিনা কাদিয়ানি থেকেও ভয়ঙ্কর, এরকম বলতেছেন। তো এগুলা আসলে ভিত্তিহীন কথাবার্তা। এগুলা এইভাবে ঢালাওভাবে প্রচার করা থেকে শুরু করে এইভাবে আমাদের আহ, নিয়ে নেওয়াটা আসলে যৌক্তিক না। কারণ একটা মানুষকে এইভাবে নেওয়ার আগে তার সম্পর্কে জানা এবং কিভাবে হচ্ছে তিনি কোন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো প্রেজেন্ট করতে চাচ্ছেন ওইগুলা সম্পর্কে আমাদের আরো বেশি অ্যাওয়ার হয়ে তারপরে কথা বলা উচিত। কারণ এই ব্যাপারগুলো আসলে অনেক সেন্সিটিভ। তো এখন যদি সলিউশনের ব্যাপারটা বলি, যে ইসলামিক ওয়েতে আসলে বা ইসলামিক ভাবে আমরা কিভাবে হচ্ছে জামাতে ইসলামের সাথে প্রবলেম গুলো সলভ করতে পারি, ওই জায়গা থেকে আমার মনে হয় আকিদাগত যে দ্বন্দ্বগুলো আছে বা মওদুদির দেখার যে দৃষ্টিভঙ্গি গুলো আছে, যেভাবে হচ্ছে জামাতে ইসলাম দেখতেছে, এটা সবগুলা আপনার হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরখ করে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমাদের আসা উচিত এবং এগুলা নিয়ে ডিসকাস করা উচিত। এবং এই ব্যাপারগুলো নিয়ে নিজেদের মধ্যে একটা একটা কি বলে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, যে ব্যাপারগুলো আসলে আমাদেরকে নিশ্চিত করবে যে এই এই ব্যাপারগুলো বা এই এই ব্যাপারগুলোতে আমরা এগ্রি করি এবং যেগুলোতে আমরা ডিসএগ্রি করি এগুলো আপাতত পাশে সরিয়ে রাখি। আমরা কি বলে যে ফিউচারে এটারে আরো সুন্দর করার জন্য আমরা যা যা করা দরকার বা যতটুকু ওইতে আগানো দরকার ওইভাবে আমরা আগাবো। তো আমার মনে হয় এটার জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন, কারণ এটা টোটালি হলে হচ্ছে আপনার ইখতিলাফের বিষয়, রায়গত ব্যাপার স্যাপার। কারণ জামাত ইসলামী ইসলামের কথা বলতেছে এবং অন্যান্য দলগুলো ইসলামের কথা বলতেছে। তো আসলে আমরা এটা আলোচনা থ্রোতে বা কথাবার্তার থ্রোতে এবং কি বলে যে আমরা বিশেষভাবে হচ্ছে বড় যারা আছে তারা একত্র হয়ে কথা বললে মনে হয় এটা সলিউশনের দিকে আসা সম্ভব এবং এভাবেই হয়তোবা এটা সমাধান করা সম্ভব ইনশাল্লাহ। জি জি, এখন যদি আমরা জোনায়েদ। আওয়াল ভাইয়ের কাছে আসি, সো আওয়াল ভাই, আপনি আপনার অভিমতটা একটু জানান। আচ্ছা, জুনায়েদ ভাই, আপনার এই প্রশ্নের ভিতরে আসলে দুইটা পয়েন্ট আছে। যে দুইটা পয়েন্ট হচ্ছে যে একটা হচ্ছে যে মওদুদিকে সাপোর্ট করা বা মওদুদির বিষয়টা, আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ ওনার। আরেকটা হচ্ছে যে যেহেতু উনি জামাত প্রতিষ্ঠা করছেন ওনাকে নিয়ে। আর একটা হচ্ছে যে জামাতকে আমরা সাপোর্ট করব কি করা যায় না, বা অনেকেই করে না, বা আপনি যেটা ক্লেম করছেন যে আমরা করছি না, আসলে বিষয়টা এরকমও না। ঠিক আছে। তারপর হচ্ছে যে এটা সমাধান কি, দুইটা আলাদা বিষয়। এখন মওদুদি সাহেবের যে বিষয়টা, এই বিষয়টা অলরেডি তুষার ভাই বলছেন অনেক কিছুই। তো ওনার ক্ষেত্রে আমি একটা কথা যদি আগে বলি, সেটা হচ্ছে যে ইতিহাসে যারা চিন্তাবিদ ছিলেন আগের, ওনারা কেউই আহ বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। যেমন আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাকে কিন্তু মানে কারাগারে যেতে হয়েছিল। ঠিক আছে। তারপর হচ্ছে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনাকেও কিন্তু বিতর্কিত বলা হয়েছে। ইমাম গাজ্জালিকেও কিন্তু নিয়ে সমালোচনা করা হয়েছিল। ঠিক আছে। তো এইভাবে করতে গিয়ে আর আবুল আলা মওদুদি সাহেব যখন এই কথাগুলা বলছেন, তখন ছিল হচ্ছে আপনার এই ব্রিটিশ শাসনের একটা সময় ছিল তখন। এই সময়টাতে তখন উনি দাঁড়ায়া মানে স্ট্রেট যেটা বলছে, যেটা এখন অব্দি অনেক স্কলার্সরা এটা বলতে পারে না, যে সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে যে একটা দিন বা একটা সিস্টেম। ঠিক আছে, শুধু ধর্ম না। এই কথাটা কিন্তু উনি বলতে পারছেন। তো এই যে স্ট্রেট কাট কথাগুলা, এই কথাগুলার কারণে আসলে ওনাকে একদল পছন্দ করে, আবার একদল পছন্দ করে না। যেটা হচ্ছে যে উনি পুরো সিস্টেমকে যখন মানে একসাথে আনতে আনতে মানে চাইছিলেন বা বোঝাতে চাইছিলেন, তখন বেশিরভাগই চলে আসছে আপনার রাজনীতি বা এইসব বিষয়গুলো নিয়ে চলে আসছে আর কি। তো যেটা হচ্ছে যে আসলে দেখেন, এক একটা স্কলার্স এর এক একটা ধারাবাহিকতা থাকে। ঠিক আছে, কেউ আছে হচ্ছে যে আপনার আকিদাগত নিয়ে কথা বলে বেশি। ঠিক আছে, বা উনি এই এই স্ট্রাকচারে মানে কথা বলেন বা চলেন। তারপরে কেউ আছেন হচ্ছে যে, অনেকে কথা আছে না যে মানে খুব নরম ভাষায় কথা বলে, অনেকে আছে যে খুব গরম ভাষায় কথা বলে, লাইক এরকম আর কি। তো ওনার যে আকিদায় চলার কথা, মানে আপনার জামাত ইসলামের,
আমারও মনে হয় না যে আসলে ওইরকম কিছুটা জামাত ইসলামের বর্তমানে আছে। মানে বর্তমান যে জামাত ইসলাম আছে ওনাদের ভিতরে অন্তত ওই ওই জিনিসটা মনে হয় একটু কম আছে, যদিও ওনার হয়তো বা কিছু বই টই পড়া হয় ওনাদের, কিন্তু তারপরও কিছু জিনিস হচ্ছে যে এর ভিতরে কাটছিটো করা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার আহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন ওনার হাদিস সংকলন করেন, কিন্তু উনি কিন্তু এক কথা বলে ফেলছেন যে যদি কোনো হাদিস কোরআন আর সুন্নাহর বিরোধিতা করে তাহলে কিন্তু এটা ছুঁড়ে ফেলতে। তার মানে এই না যে উনি একটা বলছে ওনাকে আমরা মেনে নিতে হবে। তো মৌদুদী সাহেব হয়তো বা যদি ভুল থেকে থাকে, যদি প্রুফ হয়, তাহলে হয়তো আমরা অতটুকু বাদ দিতে পারি। তার মানে এই না যে উনি আগাগোড়া পুরোটাই ভুল, এরকম কিছুই না। এবং জামাত ইসলামকে বর্তমানে আমরা যে সাপোর্ট না করার বিষয়টা বা যে কথাটা বলতেছেন, এটা সমাধানের কথাটা যেটা চাচ্ছেন আপনি শুনতে, সেটা হচ্ছে যে আমি প্রথমে যখন বলছি যে বর্তমানে ইসলামী দল যা মানে জামাতে ইসলাম, মানে ওরাই যদি ইসলামের একাই দল হয় তাহলে বাকি এলাকা কি ভুল নাকি? অবশ্যই না। তারাও সহি আছে। যেটা তুষার ভাই একটু আগে বলছে যে হয়তো বা আকিদাগত ভাবে একটু ডিফারেন্স থাকতে পারে। তো যদি এটাই হয় তাহলে এখানে সমাধান আমার মত অনুসারে এটাই হতে পারে যে প্রত্যেককে নিয়ে বসুক, বসার পরে কিভাবে একটা রাষ্ট্র চালানো যায় বা কিভাবে একটা রাষ্ট্র চলতে হয়, কিভাবে কি করা লাগে, সেক্ষেত্রে বর্তমানে আমাদের সংবিধানে কি আছে এবং কোথায় কোথায় আমাদের পরিবর্তন আনতে হবে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে সবাইকে নিয়ে একটা ঐক্যমত নিয়ে যদি সবাই একসাথে করতে পারে, একসাথে হইতে পারে, ওই দিন হবে যে জামাত ইসলাম বেস্ট দল। আর এই কাজটা ওনাদের মাধ্যম থেকে হতে হবে। কারণ কি বর্তমানে বাংলাদেশের ভিতরে ইসলামিক দল বলে যদি কোনো ওইভাবে সংগঠিত কোনো ইয়ে থাকে তাহলে শুধুমাত্র জামাত ইসলাম আছে, এবং ওনাদের দলটা অনেক বড়। তো এর কারণে আমার মনে হয় এই উদ্যোগটা ওনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসে পুরো বাংলাদেশে একটাই দল থাকবে। যদি ইসলামের আহ ক্যাটাগরিতে থাকে, ইসলামের নাম দিয়ে থাকে, তাহলে একটা দলই থাকবে। যেমনটা হচ্ছে যে আওয়ামী লীগের কিন্তু আর অন্য কোনো কিছু নাই। হইতে পারে ছাত্রলীগ বা যুবলীগ বা বিএনপির যেরকম আছে বিএনপি যুব দল ওটা কিন্তু তাদেরই একটা জিনিস, মানে একটাই সাবজেক্ট। বাট অন্যদের কিন্তু এটা নাই। ঠিক আছে, ওনাদের কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা, মানে ওনাদের প্রধানই আলাদা আলাদা। ঠিক আছে, তো প্রধান একই থাকুক, বাকি সবাই একই মানে ছায়ার নিচে যদি একই ছাতার নিচে আসতে পারে, আমার মনে হয় ওই দিন বেটার হবে এবং ওইটাই বেস্ট সলিউশন। জি, এখন আমরা ফায়েজ ভাইয়ের কাছে আসি। ফায়েজ ভাই, আপনি আপনার অভিমতটা দেন। আমার এই বিষয়ে কোশ্চেন আছে কিছু, ইনশাল্লাহ আমি সামনে করব আপনাদেরকে। জি, ধন্যবাদ। আহ আমার আসলে আপনি প্রথম কথা যেটা বললেন, কয়েকটা পয়েন্ট এখানে ব্যাপার আছে যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর কথা বললেন, তারপরে ইয়ার কথা বললেন, জামাতে ইসলামীকে আমাদের সাপোর্ট বা না সাপোর্টের কথা, সলিউশনের কথা, যে যদি আমরা সাপোর্ট নাই করি তাহলে সলিউশন কি। সো এখানে ব্যাপারটা আমার কাছে একটু কমপ্লেক্স। আমি ইভেনচুয়ালি সলিউশনের দিকে আসবো। আসলে মাওলানা মওদুদী রহিমুল্লাহকে আমি খুব সিম্পলি দেখি। আমি মনে করি যে উনি একজন ব্যক্তি যিনি কিনা চেষ্টা করছে একটা সময় মানুষকে এমন ইসলামকে বুঝাইতে, যখন আসলে এই পার্টিকুলার ওয়ে অফ ইসলামকে মানুষ ভুলে গেছিল। ইসলাম যে একটা দিন, একটা সিস্টেম, এই জিনিসটাই মানুষের মাথা থেকে চলে গেছিল, বিকজ মুসলমানদের রিপ্রেজেন্টেটিভই ইসলামের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছিল। এবং মুসলমানদের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, সেটা আল্লামা ইকবাল বলি আমরা, মোহাম্মদ আলী জিন্নাহর কথা বলি আমরা, আমরা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের কথা বলি, আমরা তিতুমির সাহেবের কথা বলি, আমরা অহরহ ব্রিটিশ পিরিয়ডের কথা বলি, যদি আমরা ওই সময় যদি আমরা দেখি স্যার সৈয়দ আহমেদ খানের কথা বলি, সবাই ওই সময় এমন একটা পর্যায়ে চলে গেছিলেন যে সবার একটা ভিন্ন ভিন্ন মতামত, সবাই একটা লিবারাল সোসাইটি চাচ্ছিলেন, যেটা কিনা মুসলমানদেরকে উপরে উঠায় রাদার দেন, বা একটা, অনেকে আছে বিপ্লবী সংস্থা চাচ্ছিলেন যারা কিনা একটা কাইন্ড অফ ন্যাশনালিজম ভিত্তিক ফাইট করতেছিলেন, নিজের অধিকার ভিত্তিক ফাইট করতেছিলেন, অবভিয়াসলি মুসলমান হিসাবে ইসলামের নামে। বাট ইসলামকে সেন্টারে রেখে যে একটা পলিটিক্স করা, এই যে জিনিসটা একসময় ছিল, এই জিনিসটাই মুসলমানদের মধ্যে থেকে, স্পেশালি সাবকন্টিনেন্টাল মুসলমানদের মধ্যে থেকে অনেকটুকুই উধাও হয়ে গেছিল। উনি জিনিসটাকে জাগিয়ে তুলছে মানুষদের মধ্যে, যে কারণেই উনি এত শক্ত একটা সংগঠন তৈরি করতে পারছেন। হ্যাঁ, ওনার যদি সমালোচনার ঊর্ধ্বে উনি কোনোদিনই থাকবে না, তো ওনার বিরুদ্ধে সমালোচনা আছে, কিছু ক্ষেত্রে যৌক্তিক, কিছু ক্ষেত্রে অযৌক্তিক। সো যারা এই সমালোচনাটা করেন যে উনি একটা সার্টেন সিলসিলার বাইরে গিয়ে একটা চিন্তাবিদ অংশে ইসলামকে দেখছেন, তো যেটা অনুপম ভাইও বললেন যে ইসলামকে যারাই চিন্তাবিদ হিসাবে দেখেন, তাদেরকে ইতিহাসে একটা গ্রুপ সবসময় বাজেভাবে দেখে, এবং এটাই স্বাভাবিক। চিন্তাবিদদের এক ধরনের সাপোর্টার থাকবে, এটা হইতে পারে না।
ঠিক আছে, সময় চিন্তাবিদদেরকে পছন্দ করবে এটা হইতে পারে না। কারণ চিন্তাবিদরা সবসময় একটা কারেন্ট স্ট্যাটাসকে, গ্রুপ অফ পিপলকে চ্যালেঞ্জ করে। তো যারা সবসময় যখন চ্যালেঞ্জ হয়, সেই ক্ষেত্রে চিন্তাবিদদেরকে সবসময় সমালোচনার মধ্যে রাখা হয়। আমার মৌলানা মুফতি রহিমুল্লাহর একটাই সমালোচনা, সেটা হইলো যে উনি গণতন্ত্রকে কি সলিউশন হিসাবে রেখে গেছে নাকি জামাত ইসলামের জন্য। আর যদি উনি রেখে যায়, তাহলে কেন রেখে গেছে, এই প্রশ্নটা আমি অবশ্যই ওনাকে করতাম। আর কেন ওনার নিজের সন্তানরাই একটা পয়েন্টে গিয়ে ওনার বিরুদ্ধে চলে গেছে, যে আইডিওলজি উনি পুরা সবাইকে স্প্রেড করতে পারছে, কেন উনি নিজের ঘরের ভিতরে এই জিনিসটা করতে পারেনি? আর যদি না করতে পারে, এটার মূলত কারণটা কি? ওনার ছেলেকে ওনার ব্যাপারে তাহলে মিথ্যা কথা বলতেছে, যে উনি ওনার ছেলেদেরকে বলতেছে যে তোমরা এইসব থেকে দূরে থাকো, তোমাদের কাজ রাস্তার মধ্যে নাই। অথচ উনি রাস্তার মধ্যে বাকি মানুষদেরকে নাম করতেছিল, এনকারেজ করতেছিল রাস্তার মধ্যে নেমে আন্দোলন করার জন্য। সো এই কয়েকটা ভিত্তি আছে, কিন্তু ওনার যে একটা ফিলসফিক্যাল আইডিয়া, এটা যে কোনো মুসলমানের জন্য সবচেয়ে একটা, কি বলবো, অনুপ্রেরণা জাগানোর মতো। আচ্ছা, এরপরে যদি বলি জামাতে ইসলামের কথা, জামাতে ইসলামের কথা আমি সিম্পলি বলবো, জামাতে ইসলামী একটা সংগঠন, একটা খুবই শক্তিশালী সংগঠন, যারা এখন আগের থেকে অনেক বেশি ওপেন হয়েছে। আগে একটু কনজারভেটিভ ছিল, এখন ওপেন হয়ে বাংলাদেশের সোসাইটিতে নিজেদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছে, যাতে ওদের যে ভোট বেস, যে ইসলামিক ভোট বেস, এটা বেড়ে বাংলাদেশের আম জনতার মধ্যে ওদের একটা পপুলারিটি বাড়ে। সিম্পল, ওরা রাজনীতি করতে আসছে, ওরা ক্ষমতা নিতে আসছে। ক্ষমতা নেওয়ার পরে ওরা কি করতে চায় না করতে চায়, এটা ওদের নিয়তের উপরে আমার সন্দেহ নেই। কতটুকু পারবে আর না পারবে, এটা পরিপূর্ণভাবে ওদের কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটির উপর নির্ভর করে। ওরা বাংলাদেশের ইতিহাসে সেরা পজিশনে আছে। আমি জাস্ট ওনাদেরকে এই কথাটাই বলবো, ওনাদের নেতৃবৃন্দকে এবং নেতাকর্মীদেরকে, যে ক্ষমতায় যদি আপনারা না আসতে পারেন তাহলে তো নাই, কিন্তু যদি ক্ষমতায় কোনোদিন চলে আসেন, তাহলে আল্লাহর কাছে আপনারা জবাব দিয়ে থাকবেন, বড় কোনো কাজ যদি না করতে পারেন। বাকি সবকিছু বাদ দিই, আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিয়ে আমি নিজে করব। আল্লাহর সামনে আমি আল্লাহকে কমপ্লেন দিব আপনাদের ব্যাপারে। এটা একটা। সলিউশনের কথা বলি, যদি সলিউশনটা একটু কমপ্লেক্স ব্যাপার, আমি এটা নিয়ে অনেক চিন্তা করছি জীবনে। আসলে এটা একদিনে একভাবে শেষও করা যায় না। বাট অনেস্টলি স্পিকিং যদি বলি, সলিউশনটা একটু কমপ্লেক্স। এখানে সোসাইটির ব্যাপার থাকে। আমরা যদি ইসলাম নিয়ে কথা বলি, আমরা খালি বাংলাদেশের সলিউশন নিয়ে কথা বললে হবে না, পুরো পৃথিবীর সলিউশন নিয়ে কথা বলতে হবে। সো আমি যদি সিম্পলি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ কিভাবে ফাংশন করে ওই জিনিসটা দেখতে হবে। বাংলাদেশের মানুষ ধর্ম ভীরু, কিন্তু তাদের জীবন বিধানে তারা ধর্মকে চায় না। তাহলে কি তাদেরকে চাপাই দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি মনে করেন চাপাই না দিতে চান, তাহলে কি করতে হবে? So, আমার কাছে মনে হয় বাংলাদেশের একটা সিস্টেমেটিক ওভারহল লাগবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহল লাগবে, এডুকেটিভ সিস্টেমে ওভারহল লাগবে, এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে ওভারহল লাগবে। তারপরে বাংলাদেশকে আগে ফাংশনাল করতে হবে। মানুষকে দেখাইতে হবে যেই ক্ষমতায় আসছে, তারা আদর্শের ভিত্তিতে না, তারা কাজের ভিত্তিতে তোমার এখানে আছে। সো কাজের ভিত্তিতে যখন তারা থাকবে, তখন মানুষকে আদর্শ প্রিচ করা যাবে। মানুষকে যদি আমি বলি যে তুমি তোমার কোনো কাজে আমি আসবো না, কিন্তু আমি আমার আদর্শ বেঁচে খাই, তাহলে বেশি দিন ওই আদর্শ টিকবে না। সত্যি কথা যেটা, মানুষ প্র্যাকটিক্যালিটিতে বিশ্বাস করে। ঠিক আছে। সো ইহকালের ব্যাপারে সিস্টেম, পরকালের জন্য সিস্টেম না। মানুষ একটা জিনিস ভুল বুঝে, যে ইসলাম সিস্টেমটা ইহকালের জন্য, পরকালের জন্য না। পরকালে এই সিস্টেমটা আমাকে বেনিফিট দিবে, বাট সিস্টেমটা ইমপ্লিমেন্ট করাটা ইহকালের জন্য। তো ইহকালে সিস্টেমের জন্য, তাহলে ইহকালে ভালো রাখতে হবে মানুষকে আমার। ঠিক আছে। তো আমি আদর্শের কথা এক সাইডে রেখে আমি সিম্পলি প্র্যাকটিক্যালিটির কথা যদি বলি, ওভারহল দিয়ে আগে ফাংশন করানো, ফাংশন করানোর পরে যেটা একটা সিস্টেমেটিক চেঞ্জ আনতে হবে, সেটা হইলো শাসন কাঠামোতে। তো আমার হিসেবে শাসন কাঠামোতে সিম্পল চেঞ্জ আনতে হবে, যে কি বলে আপার হাউস লোয়ার হাউস করে একটা, এটা নিয়ে আমি ডিটেইলে ভিডিও করবো ইনশাল্লাহ কোনোদিন, যে আপার হাউস লোয়ার হাউস করে দুইটা শুরা কাউন্সিল করা লাগবে, এবং কি বলে হাইকোর্ট আলাদা করতে হবে, সেন্ট্রাল ব্যাংক আলাদা করতে হবে, সম্পূর্ণভাবে সুদকে শেষ করে দিতে হবে। এবং আমার যে প্ল্যান এবং ধারণা, এটা 2.5 থেকে 3 বছর লাগবে সদিচ্ছা সহ একটা জেনুইন গভর্নমেন্টের, যাদের জেনুইনলি ইচ্ছা থাকে এবং জেনুইনলি করার সাধনা থাকে, এবং আল্লাহ যদি চায় 2.5 থেকে 3 বছরের মধ্যে মোটামুটি একটা ফাংশনাল স্টেট বানায় পুরোটা চেঞ্জ করে দেওয়া যায়। বাকি এরপরে যেই ক্ষমতায় আসুক, যেই বাপের বেটাই ক্ষমতায় আসুক, যত বড় চোরই হোক, সিস্টেম ওকে প্রোটেক্ট করে ফেলবে। সো আমি মোটামুটি একটা প্ল্যান সাজাইছি, এটা নিয়ে কোনোদিন শেয়ার করব যদি কোনোদিন সম্ভব হয়। অবশ্যই ভিডিও করব এটা ডিটেল ব্রেকডাউন নিয়ে। বাট মোটামুটি আমি একটা পিকচার দাঁড়া করে দিলাম, যে এবং এই শুরা কাউন্সিলটা কোন পরীক্ষায় সিলেক্ট হবে, মন্ত্রণালয় কোন পরীক্ষায় সিলেক্ট হবে,
বিসিএস কিভাবে হবে, এই পুরো একটা প্ল্যান মোটামুটি আমার কাছে করা আছে। ইনশাল্লাহ কোনোদিন সুযোগ হলে অবশ্যই শেয়ার করবো, বাট এই জিনিসটা একটু কমপ্লেক্স। আমার ধারণায় যে সঠিক ধারণা, এর কোনো গ্যারান্টি নেই, বাট জিনিসটা অনেক কমপ্লেক্স। সো সলিউশন ইজ মাচ মোর কমপ্লেক্স, বাট একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে সলিউশনই আপনি চান, আগে আপনার দেশকে ফাংশনাল করা লাগবে, কাজ করতে জানতে হবে। কাজ করতে জানতে হবে বলতে, আপনি যে জায়গায় যাবেন আপনার কাজটা যাতে হয়, সরকারি প্রতিষ্ঠানগুলো যাতে ফাংশন করে। আপনি যাবেন, আপনার এনআইডি কার্ড থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে, মানে রাস্তার টয়লেট পর্যন্ত সবকিছু যাতে সবাই আগে হ্যাপি থাকে ওই ব্যাপারগুলোতে, যে ওকে ফাইন, যে কোনো একটা নর্মাল জায়গায় যেমন ফাংশন করে ওখানে ফাংশন, তারপরে গিয়ে আপনি যে কোনো আদর্শের দিকে আগাইতে পারবেন। আগে আদর্শ না, আগে ফাংশনালিটি। এটা আমার ধারণা। সো এই আর কি। সরি, আগেই লম্বা হয়ে গেল অনেক কথা, বাট অনেক কথাই বলি নাই তাও, বাট এটা হলো আমার চিন্তাধারা। তো আমরা যদি এখন আপনাদের প্রপার একটা যে আমাদের সামনে যে একটা অভিমত রাখলেন সকল বিষয়ের, এট ফার্স্ট গণতন্ত্র, তারপর জামাত ইসলামী, তারপর আবুল আলা মোহাম্মদ মওদুদি রাহিমাহুল্লাহ, আমরা যে এই জিনিসটা প্রপারলি একটা জিনিস শিখলাম, শেখার পরে একটা জিনিস আসে যে বাংলাদেশের মানুষ কি ইসলামকে অ্যাজ এ পলিটিক্যাল অ্যাসেট, পলিটিক্যাল রাজনীতিতে অ্যাসেট হিসাবে, মানে আমাদের জীবন ধারণের ক্ষেত্রে গ্রহণ করার জন্য প্রস্তুত। কারণ একটা দল আছে বাংলাদেশে যারা সবসময় তাদের অভিমত শেয়ার করে যে জামাত ইসলামী ভুল, জামাত ইসলামের এই আকীদায় সমস্যা, ওই আকীদায় সমস্যা। তাদের মূল, আমাদেরকে মূল ধারার যাদেরকে বলা হয় তারা হচ্ছে কওমি অঙ্গন। তারা আকীদা বলেন সব দিক থেকে সবচেয়ে বেশি সেন্সিটিভ অবস্থানে সবসময় থাকে। সো আমরা যদি তাদের দিক থেকে দেখি, তাহলে তারা তো পলিটিক্যালি ভাবে অ্যাক্টিভ রোল পালন করতেছে না। জামাত ভুল হওয়ার পরও চেষ্টা করে যাচ্ছে যে আমাদেরকে ইসলামকে ওই পর্যায়ে নিতে হবে। তো একটা দল ঠিক হওয়ার পরেও তারা রাজনীতিতে নামতেছে না, আরেকটা দল ভুল কিন্তু তারাও রাজনীতি করার চেষ্টা করতেছে। তার উপরে সবচেয়ে বড় কথা যে আমাদের বাংলাদেশে, এত বড় একটা মুসলিম প্রধান দেশে, আমরা এখন পর্যন্ত এক না হয়ে কাজ করার পিছনে কারণটা কি? এই জিনিসটার সর্বপ্রথম আমি ফায়েজ ভাইয়ের কাছে আসতেছি। ফায়েজ ভাই, আপনি আপনার অভিমতটা দেন। জি, এটা আমারও প্রশ্ন। যদি সত্যি কথা বলি, যে আসলে আমি যে তাদেরকে বলতে চাই যে আপনারা যদি নিজেদের পাওয়ার মানে রিয়েলাইজ করেন, আমি অবশ্যই আমাদের প্রিয় আহ আলেমদেরকে, আলেম সমাজকে, কওমি সমাজকে, যাদের এত বড় একটা ফোর্স আছে, এবং মাদ্রাসা সমাজকে, যাদের এত বড় একটা ফোর্স আছে, আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি বলে দেন সলিউশনটা কি তাহলে। মানে সলিউশন কি তাহলে সারা জীবন এভাবেই থাকা, নাকি একটা সলিউশন আসতে হবে আমাদের? ঠিক আছে, জামাতে ইসলামী যদি সলিউশন না হয়, তাহলে আপনারা একটা সলিউশন দেন। আমি মানিয়ে নিলাম জামাতে ইসলামী সলিউশন না, বাট সলিউশন কি তাহলে? আপনাদের এত বেশি পাওয়ার, মানুষজন, রাজনীতিবিদরা আপনাদের এই সামনে এসে বসে থাকে, যে আপনাদের ভোট ব্যাংকটা যাতে তারা পায়, যে কোনো রাজনৈতিক দল আসে, তাহলে আপনারা কেন আমাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছেন না যে আসলে জিনিসটা কিভাবে হবে? সবকিছু দ্বন্দ্ব একসাথে, আমাকে একটা সলিউশন দেন, একটা সলিউশন প্রোভাইড করেন, যে এরকম ভাবে আমরা অবশ্যই জিনিসটাকে দেখতে চাই, এবং আমরা এইভাবে রাষ্ট্র ক্ষমতাকে কি বলবো, ইসলামিক ওয়ে অফ রুলিং আমরা এইভাবে নিয়ে আসতে চাই। ঠিক আছে, একটা প্রপার আইডিয়া প্ল্যান প্রেজেন্ট করে, এবং নিজের ছাত্রদেরকে, ছাত্রীদেরকে, যারাই আপনাদের আন্ডারে পড়াশোনা করে, তাদেরকে এই প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করে এটা পুরো পরিপূর্ণভাবে একটা স্ট্রাকচার ডেভেলপ করেন। আমরাও, যারা মন থেকে প্রাণ থেকে এই জিনিসটাতে বিশ্বাস করি, আমরাও চাই আপনাদের কাছে। ঠিক আছে, কাইন্ডলি এইভাবে বসে থাকেন না নিজেদের এত বড় পাওয়ার হাউস নিয়ে, কারণ আল্লাহর সামনে কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহর সামনে কিন্তু কেউ ছাড় পাবেন না। ঠিক আছে, আমি, আমার মতো সাধারণ মানুষ একবারের জন্য ছাড় পাইলে পাইতে পারে, আপনার মতো মানুষ, আপনার মতো এত বড় আলেম মানুষ ছাড় পাবে না। তো আমি বাংলাদেশের সমস্ত মাওলানা, আলেম, ইমাম সাহেব, বিভিন্ন মসজিদের, আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা নিজেদের জায়গা থেকে সচেতন হন এবং আমাদেরকে একটা সলিউশন দেন। আমি বুঝে নিলাম জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কে হোক না হোক, তারা তাদের মতো করে করতেছে, আপনারা আপনাদের একটা সলিউশন নিয়ে আসেন। আমি সম্পূর্ণভাবে আপনাদের সাথে দাঁড়ায় থাকবো। তারা জাস্ট বলে, আমি জানতে চাই, যেমন আপনারা সঠিকভাবে, কঠোরভাবে বলেন যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ফেয়ার এনাফ, অবশ্যই ঘোষণা করতে হবে। তাহলে আমি জানতে চাই যে আপনারা কিভাবে এই জিনিসটা সলিউশন করবেন, কিভাবে ফিলিস্তিন স্বাধীন হবে, বাংলাদেশ থেকে আমি কি করতে পারি, কিভাবে জিনিসটা হবে, কিভাবে রাজনৈতিকভাবে আমি অ্যাক্টিভেট হইতে পারি। এই জিনিসটা কাইন্ডলি আপনারা বের করে আমাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, কারণ আপনারা যদি না করেন, তাহলে কেউ করবে, তাহলে এমন একজন মানুষের হাতেই ক্ষমতায় যাবে, যে কোনোদিন ইসলাম নিয়ে জানেও না, বুঝেও না,
যাই বুঝে তার সৎ নিয়ত থাকলেও সে ইসলাম নিয়ে কিছু করতে পারবে না, কারণ সে ইসলাম নিয়ে পড়ালেখা করে নাই। আপনি তো করছেন, আপনি কেন কিছু করতেছেন? আমার তো সেইটা সে না ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো জুনায়েদ ভাই, আমি কি পুরো টপিক কভার করতে পারছি? আপনার মনে সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন ছিল একটা, এটা তো একটা ছিল, আরেকটা কি জানি ছিল, আমি ঠিক আমার মাথা মনে আসতেছে না, নাকি জামা এইটাই ছিল? কওমিরা কি কেন ইন্টারফেয়ার করতেছে না? এত বড় একটা তারা পাওয়ার হাউস হওয়ার পরেও আমাদের রাজনৈতিক হ্যাঁ, হ্যাঁ। অঙ্গনে বুঝলাম যে আচ্ছা। গণতন্ত্র হারাম, আমি মেনে নিছি, বাট একটা রাজনীতিতে ওরা তো ইফেক্টিভ রোল প্লে করবে। বাংলাদেশের ওরা একটা হ্যাঁ, মুখ, মনে এক্স্যাক্টলি। করেন কোন গাজাতে অ্যাটাক হয়েছে, নজরুল ঝালে, তাদের দিকে আমরা তাকাই থাকি। রোহিঙ্গারা আসছে, তাদের দিকে আমরা তাকাই থাকি। একটা দুর্ঘটনা ঘটছে, দোয়ার জন্য তাদের পিছনে দৌড়ে। এটা তো মানতে হবে, জামাত হচ্ছে রাজনৈতিক দল, বাট আমরা তো ব্যক্তিগত ইসলাম প্র্যাকটিসের জন্য তাদের কাছে বারবার ফিরে যাই। বাট তারা যদি এই সলিউশনটা না দেয়, যে আমাদের এই যে সুদভিত্তিক অর্থনীতি বা এই জিনিসটা, আই থিঙ্ক আপনাকে বুঝাতে পারছি। হ্যাঁ, ওইটাই আমি বলতেছি মাত্র, আমি তো ওই রিকোয়েস্টটাই করলাম, কাইন্ডলি আপনারা দেন। আর এটা যদি বলি কেন দেয় না, তাহলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। আসলে ইতিহাসে ফিরে গিয়ে আমাদের এই জিনিসটা দেখতে হবে যে একটা পয়েন্টে গিয়ে, অনেক আগে, আজ থেকে প্রায় 1000 বছর, 1500 বছর আগে হবে, যখন আলেম এবং শাসকদের মধ্যে একটা প্ল্যান হয়েছে বা ডিল কাইন্ড অফ হয়েছে আলেম আলেম গোষ্ঠীদের মধ্যে, যে আমরা সিলসিলাত ফলো করব, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করব, আপনারা আমাদের আমাদের কাজে ইন্টারফেয়ার করবেন না, আমরা আপনাদের কাজে ইন্টারফেয়ার করবো না। যেটা হয়তো তখন এভাবেই জিনিসটা ফাংশন করে আসছে। ঠিক আছে, পরে আবার বিভিন্ন ঝামেলা, ওইটা কোনোদিন ইতিহাসে ডিটেলসে গেলে বলবো না, বাট এটাই মেইন ছিল, যে শাসক গোষ্ঠীকে আলেম গোষ্ঠী যদি যতক্ষণ পর্যন্ত মুসলমান হয় ডিস্টার্ব করবে না, আর শাসক গোষ্ঠী আলেম গোষ্ঠী টেক কেয়ার করবে। প্রবলেম যে জায়গায় হয়ে গেছে, যে আসলে আমি জানি না তারা কি জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছে নাকি, যে গত 100 বছর ধরে আমাদের কিন্তু কোনো সেন্ট্রাল ইসলামিক সিস্টেম নাই, এবং এটা কোনো আইডিয়াই, ঠিক আছে, যে কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। এই আইডিয়াটা তাদের মধ্যে থেকে আসতে হবে, তারা এই জিনিসটা থেকে সরে গেছে, তারা ওই রাজনৈতিক চিন্তা থেকে সরে গেছে। কারণ যখন অলরেডি রাজনীতি চলতেছে, যখন অলরেডি মুসলমান শাসক আছে, যখন অলরেডি একটা প্রসেস অফ ইসলামিক পলিটিক্স চলতেছে, তখন তারা ওইটাতে ইন্টারফেয়ার করে না, এবং এটাই স্বাভাবিক। তখন কেন করবে ইন্টারফেয়ার? তারা তারা ইন্টারফেয়ার করে নাই, উল্টা তারা জনগণকে ডিসিপ্লিনের মধ্যে রাখছে যাতে দেশ চালায় চলতে পারে। এখন তো সেটা নাই, এখন তো তাদের ওই জিনিসটা, চেইনটা ব্রেক করতে হবে। আনফর্চুনেটলি গত 100 বছরও তারা এই চেইনটা ব্রেক করতে পারে। আমি তাদেরকে জি, জেনুইনলি রিকোয়েস্ট করব আপনি যে জিনিসটা যে, প্রিজ করতেছেন যে আমাদেরকে গণ মানে একটা রাজনৈতিক ইসলামিক রাজনীতিতে আসতে হবে, বাট প্রবলেম হয়েছে এই জিনিসটা আমি আপনাকে অ্যাড্রেস করছিলাম, আপনাকে আমি এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য ঢুকেছি, এই জন্য সরি। সেটা হলো যে আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ, উনি তো এই জিনিসটা প্রিজ করতেছিল যে আমাদের ইসলামিকভাবে রাজনীতিতে একটা শক্ত অবস্থানে যেতে হবে। বাট কওমি অঙ্গনে যারা, তারা এই জিনিসটাকে তার কওমি অঙ্গনের বইয়ের মধ্যে আছে যে মওদুদির ফিতনা। তো ওরা রাজনীতিতে ঢুকতেছে না, বাট ওরা সলিউশনও দিচ্ছে না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় যদি থাকে, তাহলে তো আমরা কনফিউজড হিসেবেই বড় হব। এখন আপনিও কনফিউজড, আমিও কনফিউজড। আমি এই প্রশ্নটা জানতে চাচ্ছি, এটার কারণটা কি? যে তারা একটা রাজনৈতিক দল আছে, তাদেরকে গিয়ে বলবে, তাদেরকে গিয়ে শাসাবে যে তোমরা এইভাবে এইভাবে ঠিক হও, কারণ তাদের একটা অধিকার আছে, তাদের একটা পাওয়ার আছে, তারা একটা পাওয়ার হাউস, এলএম এর পাওয়ার হাউস। সো এই জিনিসটার ক্ষেত্রে আপনাকে বলতে, এটা একটু অ্যাড করে নিয়ে সবাই সবাই এই উত্তরটা দিবেন অবশ্যই, আশা করি। জি, জি, আমি ওইটাই বললাম যে তারা তাদের পাওয়ার হাউসটা মেনটেন করেই রাখছে, ওটা তারা ছাড়েনি। তারা একটা ডিসিপ্লিন ওয়েতে তাদের পাওয়ার হাউসের স্ট্রাকচারটা মেনটেন করে রাখছে। প্রবলেম যে জায়গায় হয়েছে, তাদের টেক কেয়ার করার মতো শাসক গোষ্ঠীই নাই, বা প্রসেস অফ পলিটিক্সই নাই। এইটাই সবচেয়ে বড় সমস্যা। আর ফিতনাতুল মওদুদি ওরা এই জন্য বলে, কারণ মওদুদি সাহেব এই জিনিসটাকেই চ্যালেঞ্জ করছে, যে আপনারা ঘরে কেন বসে আছেন, আপনাদের দায়িত্ব এইটা না। কিন্তু তারা এই জিনিসটা মানতে পারে না। এখন এটা ওখানে হয়ে গেছে ইগো ক্ল্যাশ, যে ও মাই গড, সে এটা চ্যালেঞ্জ করছে, সালাফদেরকে চ্যালেঞ্জ করছে। আরে না রে ভাই, সে একটা প্রপার স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করছে। আপনার যদি তার সাথে কোনো ইখতিলাফ থাকে থাকতে পারে, কিন্তু এই জায়গায় আপনি ইখতিলাফ করতে পারবেন না। সে আপনাকে জাগাচ্ছে, সেই জনগণকে জাগাচ্ছে, সেই ইউথকে জাগাচ্ছে। আপনার মানুষের, আপনার করা উচিত ছিল যে কাজটা, সেই কাজটা সে করতেছে। তো এই জায়গা থেকেই আপনার এই জিনিসটা রিয়েলাইজ করা উচিত, যে শিকলটা ভেঙে দেয়, এই এই শিকল রাইখেন না, যে আমাদের এইভাবেই চলতে হবে। সিলসিলা ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন পর্যন্ত আমাদের শাসক গোষ্ঠী ছিল। আপনাদের শাসক গোষ্ঠী যতদিন পর্যন্ত আপনাদের টেক কেয়ার করছে,
যতদিন পর্যন্ত মুসলমানদের আইনের টেক কেয়ার করছে, যতদিন পর্যন্ত আহ ইসলামের আইনের টেক কেয়ার করছে, ততদিন পর্যন্ত ঠিক ছিল। শাসক গোষ্ঠী নিজের ব্যক্তিগত লাইফে খারাপ থাকলে খারাপ থাকছে, অসুবিধা নাই, ততদিন পর্যন্ত আমি সব মেনে নিছি। কিন্তু যখন ওই জিনিসটা এখন নাই, তখন কেন আপনারা স্পিক আপ করতেছেন না? কেন ইমাম আবু হানিফার মতো আপনারা জেলে যাচ্ছেন না? বা জেলে গেলেও কেন ওইটা বড় কারণে যাচ্ছে? ঠিক আছে, আপনাদের কম্প্রোমাইজ করার তো কোনো সুযোগ নেই। আপনারা কম্প্রোমাইজ করলে তো সাধারণ মানুষ কম্প্রোমাইজ করবেই করবে, তাই না? তো অবশ্যই আপনাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। অবশ্যই আপনাদের এই জিনিসটা এখন ভেঙে দিতে হবে, এই শিকল ভেঙে দিতে হবে। এই শিকল আপনারা যদি না ভাঙেন, তাহলে মানুষ ইসলাম থেকে ভেঙে যাবে, যেটা হচ্ছে। যে মানুষ এখন ইসলামকে আর ইসলামের মতো করে দেখে না, ইসলামিক রাজনীতি বলতে কোনো কনসেপ্ট মানুষ বিশ্বাস করে না। এবং এটার ব্যর্থতার দায় পরিপূর্ণভাবে আপনাদের, অন্য তো কারোর না। কারণ আপনারা প্রিচার অফ ইসলাম, আপনারা রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম, and আপনারা যদি এটা না করেন, তাহলে কে করবে? তো এই জন্যই আমি বলতেছিলাম, এই সিলসিলার থেকে বের হয়ে যান, এই শিকলটাকে ভেঙে দেন, আবার একটা শাসক গোষ্ঠী নিয়ে আসেন। শাসক গোষ্ঠী যদি আপনাদের টেক কেয়ার আবার করা শুরু করেন, আপনারা আবার সিলসিলাতে চলে যান, আপনারা আবার ওই শিকলের মধ্যে নিজেকে ভেঙে ফেলেন এবং ওই ডিসিপ্লিন জনগণকে রাখতে সাহায্য করেন, কোনো অসুবিধা নাই। আমরা তো আপনাদেরকে পাওয়ারফুল বানাইতে চাই, আমরা আপনাদেরকে আমাদের গুরু বানাইতে চাই, আমাদের সবকিছুর সলিউশন আপনাদের থেকে যাইতে চাই না। আমরা ইউনিভার্সিটির প্রফেসর কাছে যাইতে চাই না, আমরা কলেজের প্রফেসরের কাছে যাইতে চাই না, আমরা তারেক রহমানের কাছে যাইতে চাই না, আমরা খালেদা জিয়ার কাছে, জিয়াউর রহমানের কাছে যাইতে চাই না, আমরা আপনাদের কাছে চাই। আমরা জেনুইন প্রবলেম সলভার আপনাকে বানাই। আমরা ডাক্তার শফিকুর রহমান আর তারেক রহমানের এই দ্বন্দ্বের মধ্যে যাইতে চাই না। আমরা চাই যে আপনারা বলে দিবেন যে কে শাসক হবে। আমরা আপনাদেরকে ওরকম পাওয়ার হাউস বানাইতে চাই। আপনারা দয়া করে নিজেদের ওই পাওয়ার হাউসটা হন এবং ওটার জন্য নিজেদের দায়িত্ব বানা, ঠিক আছে? আপনারা যদি দায়িত্ব না নেন, তাহলে কে দায়িত্ব নিবে? আমাদের মতো মানুষ তো সারা জীবন, তাহলে কি বলে, আমরা তো কোনো দোদুল্যমান থাকবো, আমরা তো কোনোদিন থাকতে পারবো না। তো আমি আই আর্জ এভরিওয়ান, যে আমি জানি আপনারা কেন এই শিকলের মধ্যে আটকে আছেন, এই শিকলটাকে ভেঙে ফালায়। আফগানিস্তানে যেমন শিকলটাকে ভেঙে ফালাই দিছে, আপনাদের কাজ এখন ওই শিকলটাকে ভেঙে ফালাই দিবে। ওই শিকলটা ভেঙে ফালাই দিলে আপনারা অনেক দূর যেতে পারবেন। আপনাদের গোষ্ঠী তো আফগানিস্তানে শিকলটা ভেঙে ফালাইছে, আমি তো ফালাই। তো আপনারা কেন ফালাচ্ছেন? অবশ্যই ফালান। মেক শিওর সামথিং হ্যাপেন। জি, এই বিষয়ে এখন আমি তুষার ভাইয়ের কাছে যেতে চাই। তুষার ভাই, আপনি আপনার অভিমতটা দেন। জাজাকাল্লাহ খাইরান। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমি অল্প করে বলবো। অলরেডি হচ্ছে জুনায়েদ ফায়েজ ভাই বলে দিচ্ছেন, মাশাআল্লাহ ভালো বলছেন। তো এখানে যদি বলি, আমি নর্মালি একটা হাদিস কোট করব, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে এরকম, যে মানে হাশরের ময়দানে বা হচ্ছে কিয়ামতের সময় দলে দলে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, এবং একটা চেন বা হচ্ছে একটা শিকল, শিকল বেড়িবদ্ধ করে এটাতে পেঁচিয়ে শত শত বা হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে হচ্ছে টেনে বের করে আনা হচ্ছে, এবং জাহান্নামের পাশ থেকে তাদেরকে সরিয়ে আনা হচ্ছে চেন, একটা চেন দিয়ে আর কি, একটা শিকল দিয়ে। তো এই শিকলটা হচ্ছে আপনার সিস্টেম বা হচ্ছে আমাদের রুলস এর যে শিকল, এটা যদি বলি, এটা পারফেক্টলি ম্যাচ করে ধরেন হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের যে শাসন আমলটা, যে মানুষ চাইলেও হচ্ছে নিজের খাহিশাত অনুযায়ী ওরকম পাপে জর্জরিত হতে পারতেন না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা জিনিসের জন্য জবাবদিহি ছিল। তো এখন এই যে চেইন বা হচ্ছে এই যে শাসনের যে একটা আপনার হচ্ছে শিকল, এই শিকলটা যদি আমি নিজে না পরি বা এটা যদি আমি গলায় না ঝোলাই, তাহলে হচ্ছে আমি কিভাবে হচ্ছে কি বলে যায় আম মানুষকে বা হচ্ছে সাধারণ মানুষকে আমি হচ্ছে দুর্নীতি থেকে শুরু করে তাদের ইসলাম থেকে সরে গিয়ে যে খাহিশাতের প্রেজেন্টেশন বা হাই থেকে যে চর্চা করা, এগুলা থেকে কিভাবে বিরত রাখবো। তো আমি কর্মীদের উদ্দেশ্যে বলবো যে এরকম, যে আমরা জানি যে ওনাদের নেক মাকসাদের কোনো কমতি নাই। হ্যাঁ, এবং ওনারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ওনারা চান যে প্রত্যেকটা মানুষ জান্নাতমুখী হোক, আল্লাহমুখী হোক, এরকম চান। কিন্তু যদি আপনি ইসলামের চেইনটা না পড়েন বা হচ্ছে শেকলটা না পড়েন, আপনি যদি ক্ষমতায় না আসেন, শাসন বা শাসন শাসন করা থেকে বিরত থেকে শাসিত হওয়াতে অভ্যস্ত হন, তো সেক্ষেত্রে আপনার এই যে চাহাত, এই যে হচ্ছে আপনার কি বলে যে উত্তম আখলাক থেকে শুরু করে এই যে মানুষের প্রতি, ইসলামের প্রতি এই যে দরদ, এই দরদটা বা মহব্বতটা আলটিমেটলি আসলে কোনো ফল নিয়ে আসতে পারতেছে না। হ্যাঁ, তো এই ফল আনার জন্য আপনাকে এই সিস্টেমের মধ্যে ইনক্লুড হতে হবে। তো এই সিস্টেম থেকে দূরে থাকার একটা রিজন, এটা অলরেডি ফাইজ ভাই বলছে, যে আসলে একটা অ্যালাইন বা একটা চুক্তি হয় যে মসজিদ আলাদা, মসজিদের থেকে আসা ফতোয়া আলাদা, এবং
দিনের যে কনসেপ্টটা, এটা মসজিদে একরকম প্র্যাকটিসিং, যেটা সোকল আমরা যেটা বলি যে এরকম কি বলে যে রিচুয়াল, যেটা রিচুয়ালটা সম্পূর্ণ আলাদা, যেমন নামাজ রোজা হজ জাকাত আরো যেগুলো আছে এটা। আর রাজনীতি বা হচ্ছে পলিটিক্স যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ আলাদা। এটা শাসকদের হাতে তুলে দেওয়া হয়েছে। হোয়াট এভার শাসক যেমনই হোক, সে জুলুম করুক, নির্যাতন করুক, অবিচার করুক, অন্যায় করুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আলটিমেটলি আমরা সিজদা দিতে পারতেছি কিনা, আমরা হজ করতে পারতেছি কিনা, জাকাত করতে পারতেছি না, এটা ওকে। ওকে, ঠিক আছে, তাহলে ওই শাসকের সব ধরনের সবকিছু আমরা মেনে নিলাম, ওকে। তো এরকম ধরনের একটা চুক্তি বা এই ধরনের যখন একটা অ্যালাইন হয়ে যায়, এরপরে আসলে তেমন কিছু বলার থাকে না। তো এটা থেকে বেরিয়ে আসার জন্যই, হ্যাঁ, কিছু অ্যাড করবা কি? আচ্ছা, এটা থেকে বেরিয়ে আসার জন্যই মূলত হচ্ছে ইসলাম আসছিল। হ্যাঁ, আসলে আলটিমেটলি এটা হয় নাই। তো আর আর কিছু বিষয় থাকে এরকম, যেমন ছোট ছোট এবং হচ্ছে খুবই মাইনর লেভেলের কিছু ইখতিলাফ আছে, যে ইখতিলাফ গুলো আমরা চাইলেই হচ্ছে একসাথে বসে, সমস্ত ইসলামিক দল একসাথে বসে কম্প্রোমাইজের আয়তায় নিয়ে আসতে পারতাম, বা হচ্ছে ছাড় দিয়ে একটা বড় প্ল্যাটফর্ম বা বড় উদ্দেশ্য হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করতে পারতাম আমরা। তো ওইটাও করছি না। ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে এই জায়গায়, বা হচ্ছে কি বলে যে আমাদের প্রত্যেকের একটা মাসলাক আছে, তো ওই মাসলাক থেকে বা হচ্ছে মতাদর্শ থেকে, হ্যাঁ, আমাদের যে স্কুল অফ থট, এটা থেকে সরে আসার প্রবণতা নাই বা মেনে নেওয়ার প্রবণতা নাই। ওই সবকিছু মিলায়া হচ্ছে আমি দেখতেছি যে হচ্ছে আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে আমি শাসন ক্ষমতায় গিয়ে একটা ইসলামিক রেভলিউশন করা বা হচ্ছে শরিয়া শাসন প্রতিষ্ঠা করা কিংবা খিলাফা সিস্টেম এস্টাবলিশ করা। এটা সম্ভব হচ্ছে না। কিন্তু যে বা যারা চাচ্ছে, তাদেরকে আমি সাপোর্টও করছি না। কারণ কি, আমার মাইনর লেভেলে কিছু দ্বন্দ্ব আছে তাদের তাদের সাথে। তো ওই দ্বন্দ্বটাকে আমি হচ্ছে মেজর হিসেবে দেখতেছি, এন্ড এটার জন্য আমি না তাদেরকে সাপোর্ট করছি, উল্টো তাদের এগেনস্টে দাঁড়ায় আছি, এরকম। তো এই ব্যাপারগুলো আসলে যতদিন পর্যন্ত ক্লিয়ার কাট হয়ে আমাদের কি বলে যে ব্রেন স্ট্রাকচারে একটু বড় বা বিগার পার্সপেক্টিভ থেকে থিঙ্ক না করব, ততদিন পর্যন্ত আসলে আমাদের অ্যালাইন হওয়া বা হচ্ছে একত্রে কাজ করাটা খুব টাফ, খুব ডিফিকাল্ট। বাট এটা যদি একটু আপনার হচ্ছে বড় মন নিয়ে বা হৃদয়টাকে বড় করে আমরা যদি একটু এগোতে পারি, তাহলে আমার মনে হয় এটা সলিউশনের দিকে যাওয়া সম্ভব, এবং এটা আসলেই সহজ। জুনায়েদ, আমি কি তোমার কোশ্চেন অনুযায়ী হচ্ছে কথা বলতে পারছি কিনা? আরেকটা কি কোশ্চেন ছিল, আমি আসলে ক্লিয়ার না। একটা মনে হয় আমার জেহান থেকে চলে গেছে। জি, আর একটা প্রশ্ন ছিল যে জামাত, জামাত ইসলামী যে আছে রাজনৈতিক দল, হুম। কমই তো আমাদের একটা বড়, আমরা যাদেরকে প্ল্যাটফর্ম। অনুসরণ করি, যাদের যাদের ভিত্তিতে, যাদের ফতোয়ার ভিত্তিতে পুরো বাংলাদেশের হুম মানুষ হুম। অ্যালাইন হয়, যে কোনো মানুষ হোক, যত বড় রাজনৈতিক মানুষই হোক, তারা কওমিদের কাছে গিয়ে ধরা, কারণ কওমিদেরকে হ্যাঁ সকল মানুষরা অন্তর থেকে গ্রহণ করছে এবং মেনে নিছে, এবং তাদেরকে আমরা অনুসরণ করে থাকি। বাট কথা হচ্ছে, কওমিরা না আসতেছে রাজনীতিতে, মানে গণতন্ত্রের কথা আমি ভুলে বলছি না, আমি বলছি রাজনীতিতে। রাজনীতিতে তাদের একটা যে অবস্থান, সে অবস্থানকে তারা জোরদার করতেছে না। কিন্তু যারা আছে তাদের বিরুদ্ধেও তারা আছে, তাদের হ্যাঁ, এটাই বিরুদ্ধে তো মানে বললাম জামাতের যে, বিরুদ্ধে। হুম, হ্যাঁ, সো তো এটাই এই তো জিনিসটা বললাম যে, যখন এই জিনিসটা যখন আমরা দেখতেছি, তো এই ক্ষেত্রে সলিউশনটা কোন জায়গায়, এটা বলতে চাচ্ছিলাম। তো এই সলিউশনটা আসলে ওনাদের কাছে চাওয়া উচিত, আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা মনে করি। কারণ আমরা আসলে এটা কি সলিউশন দেব? কারণ আমরা হচ্ছে ওনাদের দিকে তাকিয়ে আছি কি জন্য? কারণ ওনারা হচ্ছে ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা দিন শিখতেছি, বা দিনের ব্যাপারে প্র্যাকটিসিং যে ব্যাপারগুলা, ওনাদের কাছ থেকে হচ্ছে বাংলাদেশের মানুষ জানতেছে। বিশেষ করে সাবকন্টিনেন্টে, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে কওমিদের যে বড় কোনো ইদারা বা হচ্ছে কোনো কি বলে যে এরকম কোনো নাই আসলে ওনাদের মতো এরকম বড় পরিসরে। এবং ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে ওনারা কথা বলেন, এবং ওনারা এটা সিলসিলা বা রেওয়ায়েত যাই বলি, এটা স্কুল অফ থট অনেক স্ট্রংলি ফলো করে আসছেন। তো ফায়াজ ভাই যেটা বলছেন যে কিছু ক্ষেত্রে আমাদের আসলে ছাড় দেওয়ার মন মানসিকতা এবং হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে, হ্যাঁ, আহ, শিকলটা যেটা আছে, যে বেড়িটা আমরা পড়ে আছি, এটাকে ভাঙতে হবে। এখন এটা কিভাবে ভাঙা উচিত, এবং এটা না ভেঙে সলিউশনের দিকে আগানো সম্ভব না। আমি যদি ঘরে বসে থাকি, আমি যদি বলি যে আমি জাস্ট ফতোয়া দিলাম, এন্ড ফতোয়া দিয়ে হচ্ছে সামনে মানুষটাকে ঘাইল করে দিলাম, কিন্তু আমি মিউচুয়াল হলাম না, অ্যালাইন হলাম না, বা হচ্ছে এটা নিয়ে কথা বললাম না, তাহলে তো এটা হয় না। তো এখন ওই যে যেটা ফায়েজ ভাই বললো, যে ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এরকম, যে আপনারা বসেন, চিন্তা করেন, দেখেন, এবং হচ্ছে যে সিলসিলা বা যে ওয়েতে আমরা হচ্ছে প্র্যাকটিস করতেছি, এই গতানুগতিক ধারা থেকে একটু বেরিয়ে এসে কিভাবে একটা রেভলিউশনে ফিরে আসা যায়, এবং শরিয়ার ধারা কিভাবে নিজেরা শাসিত হওয়া যায় এবং শাসন করা যায়, এটার দিকে একটু ফিকির করা আমার মনে হয় এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আসলে ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে দাঁড়াচ্ছে দিন দিন।
এবং এটার জন্য জবাবদিহিতা মাস্ট। যদি আপনাকে আমাকে জবাবদিহিতে আনা হয়, তাহলে নিঃসন্দেহে যারা হচ্ছে বড় পরিসরে আছে এবং পজিশন নিয়ে আছে, তাদের জবাবদিহিতা যেরকম হবে, তাদেরকে ধরাটা যেরকম হবে, আমার আপনার ধরাটা ওরকম হবে না। তো আমার মনে হয় এটার জন্য আহ কি বলে যে একটু বিগার পার্সপেক্টিভ থেকে থিঙ্ক করা উচিত। হ্যাঁ জুনায়েদ। জি, এখন আমাদের আওয়াল ভাইয়ের কাছে আসতেছি। আওয়াল ভাই, আপনি এই বিষয়ে অভিমতটা যদি একটু জানাতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। তো আপনার যে প্রশ্নটা ছিল ওই সময়, তো সেটা হচ্ছে যে আপনার মানুষ কি ইসলামকে পলিটিক্স হিসাবে আহ, বা ইসলামিক সিস্টেমকে মানবে কিনা একটা, দ্বিতীয়ত হচ্ছে যে ইসলামিক যেই দলগুলো আছে এরা কেন এক হচ্ছে না, এবং কওমিরা কেন তাদের সাথে এক হচ্ছে না। এইটাই ছিল আর কি আহ এই লাস্ট কোশ্চেনের মানে বিষয়টা, তাই তো? আমি কি ঠিক আছি? জি জি জি। ইসলামের যে সিস্টেম, এই সিস্টেমকে যদি তাকে মানতে হয়, মানুষদেরকে আসলে ট্রেন আপ করাতে হবে। আর ট্রেন আপ করাতে হলে তাদেরকে আসলে আহ যে শিক্ষা বা যে থিঙ্কিং যে থটটা, লাইক হচ্ছে যে যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে এই জিনিসটা মানুষদেরকে আগে করতে হবে, মানে তাদের ভিতরে দিতে হবে, যাতে করে একটা মানুষ তার ভালো মন্দ মানে যে বোঝার যে ক্যাপাসিটিটা, এটা আসলে আগে হয়। কারণ আমাদের দেশে যেমন এই যে একটা ভোট চলতেছে, এখানে যে গণভোটের যে বিষয়টা আছে, এখানে অনেক মানুষ আছে যে এখনো বলতেই পারবে না যে এক্স্যাক্টলি গণভোটটা আসলে কি নিয়ে, গণভোট কেনই বা দেয়, এরকম টাইপের কিছুই তারা জানে না। ঠিক আছে, দেখা গেছে যে আজকে এই একটা বলতেছে যে হ্যাঁতে দাও, দিলে এটা এটা হবে, সে বলতেছে নাতে দাও, সে নাতে দিবে। তো এই যে মানুষের যে একটা ধারণা, যে মানুষ যে আসলে অন্যের উপর ডিপেন্ডেন্ট, নিজের যে আহ, মানে থিঙ্কিং ক্যাপাসিটিটা, এই জিনিসটা যে আসলে নাই বর্তমানে, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই তাদেরকে আসলে এটা মানে গেইন করাটা আসলে মানে খুবই জরুরি প্রথমত। এবং এটা করতেই হবে ফার্স্টে, যেহেতু মানুষের উপরে অনেক কিছু নির্ভর করে, কারণ এরাই তো মানবে না, আমরাই তো মানবো। তো আমাদের আসলে এই ইয়েটা করা উচিত। তারপর হচ্ছে যে ইসলামিক দলগুলো এত মানে এক হতে পারছে না। এখানে প্রথমত হচ্ছে যে আমরা যেমন একটু আগে বলছি যে আসলে আকিদাগত একটা পার্থক্য। তো আকিদাগত পার্থক্য থেকেও আরেকটা বিষয় আছে, যদি আমরা তাদের ভাষণ বা তাদের বক্তব্য যে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোতে যদি আমরা একটু ফলো করি, তাহলে হয়তো দেখতে পারবো যে আহ, প্রত্যেকেই চায় যে তারা প্রধানের পদটারই কিন্তু বেছে নিতে। ঠিক আছে, কিন্তু এটা আসলে কেন জানি তারা এই যে তাসাউফের যে বিষয়টা বা আকীদার যে বিষয়টা আছে, যেমন আহ মানে এই দিক থেকেও যদি বিবেচনা করে, তাহলে যে এটা যে একটা কত বড় একটা দায়িত্ব, মানে এই দায়িত্বর ভারটা আমি নিজে চায়া নিতেছি এবং জোর করে নিতে চাইতেছি, মানে এটা যে একটা চ্যালেঞ্জিং এর একটা বিষয়, যেমনটা কিন্তু আগে ছিল না। যেমন আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন অন্য সাহাবীদেরকে বলা হয়েছিল বা ইয়া করেছিল, তখন কিন্তু দেখা গেছে যে একজনকে দিলে আরেকজন না করতেছে, যে না 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 আমি নিব না, ঠিক আছে আমি এটা নিব না, ওনাকে দেন। মানে একজন আরেকজনকে দেওয়ার জন্য মানে উইঠা পড়া লাগছে, ঠিক আছে, বা ইয়া করছে, এইরকমটা ছিল। কিন্তু আমাদের প্রেক্ষাপটটা হয়ে গেছে এখন এরকম, জাস্ট বিপরীত, যে আমরা আমাকেই দেন, আমি চালাবো, আমি ইয়া করব। এখন এখানে যে ভুল ভ্রান্তি হইলে, যে এটা দায়বদ্ধতা আপনার নিতে হবে, এটার যে একটা জবাবদিহিতা আপনার ওই পারে দিতে হবে, এই সেন্সটা এখন আর নাই। যদি থাকতো তাইলে আসলে এত কিছু হইতো না, সবাই এমনিতেই একতা থাকতো, যে চাপায় দিত যে ভাই তুমি দায়িত্ব নাও, ঠিক আছে, এই জিনিসটাই করতো। কিন্তু এটা করে না। কওমি অঙ্গনের যে বিষয়টা আছে, কওমি অঙ্গনটা আসলে মানে যদি অনেকে মনে করে যে কওমি অঙ্গনের কি মানে ওরা কেন ইয়া করে না বা ওদেরকে অনেক ইয়া দেয়, আসলে বিষয়টা আমি যতটুকু ওনাদের সম্পর্কে জানছি বা মানে ওনাদের সাথে চলে ফিরে যতটুকু বুঝতে পারছি, আমাদের আহ আকীদার একটা দুর্গ হচ্ছে যে কওমি। ঠিক আছে, তো আকিদা এবং ফিকের যে বিষয়গুলো আছে বা হাদিসের যে আমানতের বিষয় আছে, বেদাত বা আপনার ভ্রান্তি যে ধারণার যে বিরোধীদের বা প্রতিরোধের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা যদি প্রপারলি শিখতে হয়, তাহলে আপনাকে কমে অঙ্গনে যেতে হবে। ঠিক আছে, কারণ ওনারাই অ্যাকচুয়ালি জিনিসগুলা দেয়, মানে পড়ায় এবং শিখায় এবং ইয়ে করে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এইটার যে ব্যাখ্যা, মানে এই ব্যাখ্যাটাতে একটু প্রবলেম দেখা যায়। ঠিক আছে, যেখান থেকে শুধুমাত্র স্কিপ করা হয়। যেমন আমি আপনার একটা কথা বলি, ফি যদি একটা কোনো নিয়ম করা হয়, যেমন চোরের হাত কাটতে হবে, ঠিক আছে, মানে একটা সাইকোলজিতে তারা ম্যাচ করে না, সেটা হচ্ছে যে ধরেন চোরের হাত
কাটতে হবে বা আঙুল কাটতে হবে, হোয়াট এভার। কিন্তু এই জায়গাটাতে তারা ফোকাস করে যে আহ, ইয়া করতে হবে, কিন্তু এইটা যে আপনার সরি, আমার একটা মিনিট। ভাই, চোরের হাত কাটতে হবে এটা থেকে শুরু করে। হুম, হ্যাঁ, ঠিক আছে। ভাই, চোরের হাত আচ্ছা কাটতে হবে এক্সাক্ট এই পয়েন্টটা থেকে শুরু করেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, আমাদের ওইটাই, ওইখান সুবিধা থেকে হবে শুরু একটু। করতেছি। হ্যাঁ, তো এই যে চোরের হাত কাটতে হবে, ওনার যে ফিকটা বা যে ইয়াটা, নিয়মটা আছে, এটা তো ঠিক আছে। এখন যদি এই প্রবলেমের মানে এই চোরের হাত কাটলে যে আহ যদি কারো অসুবিধা হয়, তাহলে কার হবে? চোরের হবে, মানে এটা বিরোধিতা তো চোর করবে। কিন্তু এই যে সিস্টেমটা, মানে এই যে হাতটা কাটলে চুরিটা যে কমবে বা ইয়ে করবে, এটা তো আহ আপনার ইসলামিক আইন, রুলস, এটা তো ইসলাম জানে, ইসলাম বুঝে, কিন্তু অন্য আইনে তো এটা বুঝে না। অন্য আইনে তো হচ্ছে যে জাস্ট কিছু জরিমানা করে ছেড়ে দাও, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সে রিপিট একই কাজটা করতেছে। ইসলাম ইসলাম বুঝে যে, জানে যে এটা এটা করলে হবে না আর নেক্সট টাইম, বা অন্যরা সতর্ক হবে, দ্যাটস ওয়াই কিন্তু ইসলাম এটা দিছে। কিন্তু এই যে মানবে না, যে যারা মানবে না, যে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের সময় এসে কি হয়েছে, যে চোরকে হয়তো বা দুই চারটা ব্যাট দিয়ে ছেড়ে দিছে, অথবা দেখা যাচ্ছে একটা জরিমানা করে ছেড়ে দিছে, ব্যাস। তো এখন যে এইটা করার ফলে কি হয়েছে, পরবর্তীতে সে কিন্তু আবার করতেছে, মানে এখানে কিন্তু থামতেছে না, এবং কি আরো অন্যান্য চোরও কিন্তু জন্মাইতেছে। ঠিক আছে? তো এই বিষয়টা যেহেতু তারা মানবে না, কিন্তু এটার প্রয়োগ করতে হবে। And প্রয়োগ যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ভিতর থেকে কেউ থাকতে হবে যারা এটা সাপোর্ট করে, যে যে এই আইনটাকে বানাইছে, এটা কিন্তু আমাদেরকে কিন্তু এই এই আহ মানে সাপোর্ট করে যেতে হবে। কিন্তু তারা এই জায়গাটাতে নাই, মানে এটা যে আমরা আমাদের দায়িত্বে নিব, নিয়ে অন্তত করব, যে হ্যাঁ, এইটা করা মাস্ট। মানে চোরের হাত কাটতে হবে, জিনাকারীর আহ মাথা কেটে ফেলতে হবে, বা হোয়াট এভার যা করতে হবে, এই যে বিষয়গুলো আছে, এটা যে মানে অ্যাপ্লাই করতেই হবে। মানে এই জায়গাটাতে, মানে এটা বাধ্যতামূলক করতে হবে, এটা করতে হলে তো আমাকে যে ক্ষমতাটা থাকতে হবে বা যে জায়গাটাতে অবস্থান করতে হবে, আমাদেরকে ওই অবস্থানে যেতে হবে। মানে এই পার্টিকুলার পার্টটাতে তারা নাই। দ্যাটস ওয়াই এই প্রবলেম। যেমন আপনার গাজাতে যে প্রবলেমটা ছিল 2 দিন আগে, বা এখনো চলমান আছে, আমাদের দেশে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে শুধুমাত্র এখন আলোচনা করতেছি, তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অন্যান্য দেশ থেকে যখন আহ যারা অ্যান্টি, অর্থাৎ হচ্ছে যে আহ, আপনার ইসরায়েলিদেরকে সহযোগিতা করতেছে, সেখানেও পর্যন্ত আপনার বাংলা বা প্যালেস্তাইনেও কিন্তু অন্যান্য দেশে যখন সহযোগিতা করতেছে, খাদ্য দিয়ে সহযোগিতা করতেছে, আপনার অন্যান্য বিষয় দিয়ে সহযোগিতা, ঠিক সেই জায়গাতেও বাংলাদেশের আলেম ওলামা সমাজরা তখন বলতেছে, বা এই যে কওমি অঙ্গনে যারা আছে ওনারা বলতেছে যে দোয়া করো। ঠিক আছে? মানে বাংলাদেশ থেকে দোয়া করো, কারণ আমরা এখান থেকে কিছুই করতে পারবো না। মানে ওনারা এখানে হাল ছাইড়া দিছে। অথচ আপনার দরকার ছিল যে কিভাবে হালটা ধরা যায়, কিভাবে কি করা যায়, ওইটা সলিউশন বের করা। যদি দরকার হইতো তখন গভর্নমেন্টকে ফোর্স করা, যদি বৈশ্বিক চাপের কোনো প্রয়োজন হতো তাহলে সেটাও করা। কিন্তু এইটা না কইরা কি করছে, সবাইকে দোয়ার কাজে লাগাই দিচ্ছে। ইভেন কেউ যদি টাকা ডোনেটও করতে চায়, তাইলে কি করতে বলছে, যে এইটাও পর্যন্ত যাবে না ওইখানে, এরকম টাইপেরও এক ধরনের প্রপাগান্ডা দিয়া এটাও অনেকে বন্ধ করে ফেলছে। অথচ আমার কথা হচ্ছে যে আপনারা তখনও তো পারতেন যে আহ কিভাবে ওইখানে যা পৌঁছায়, কোথায় কোন মারফতে গেলে এটা পৌঁছায়, আপনারা ওই লিঙ্ক বের করেন। তাদের কাছে যদি খাদ্য সহযোগিতা যেতে পারে, তাদের কাছে যদি অন্যান্য সহযোগিতা যেতে পারে, তাহলে আমাদের সামান্য টাকা কেন যেতে পারবে না, বা অন্যান্য ইয়া কেন যেতে পারবে না? তো আসলে বিষয়টা হচ্ছে যে এরকমই, যে ওনারা এই ব্যাপারটাতে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গায়ে কোনো আঘাত না আসতেছে, ততক্ষণ পর্যন্ত সবকিছু ওকে। যখনই যে জিনিসটা গায়ের উপরে আসতেছে, মানে আঘাত আসতেছে, ব্যথা অনুভব করতেছে, মানে ফিজিক্যালি ব্যথা অনুভব করতেছে, ওই ওই পার্টিকুলার পার্টটাতে তারা থাকে না। তো এই জায়গাটাতে হচ্ছে যে একটা বিষয়। আর কওমির আরেকটা প্রবলেম হচ্ছে যে তারা আধুনিকতাকে, ওনারা আসলে এক্সপ্লেইন করাটাই ভিন্নভাবে। ওনারা আধুনিকতাটাকে যদি বলা হয়, তো ওনারা বলে যে ও আচ্ছা, তাহলে কি নগ্ন শরীরে মেয়েরা হাঁটবে কিনা, জাস্ট এতটুকুই। মানে আছে না যে কিছু কমন সাইন, মানে ওরা ওদের সাইনটাই হচ্ছে যে মানে আধুনিক বললেই
মেয়েরা কি নগ্ন হাঁটবে কিনা? কেন ভাই, আধুনিকতা বলতে তো আরো আছে। আগেকার যুগে তলোয়ারের যুগ ছিল, তখন তলোয়ার ব্যবহার করছে। যখন বোমের আবিষ্কার হয়েছে, বা ওই যে আপনার যেমন ওসমানী খেলাফতের সময় যে ইয়াটা আপনার কামানের ব্যাপারটা ছিল আসছিল, তখন প্রথম যে ইয়াতে তুর্কির যে ইয়াতে, সরি ইয়ার নামটা ভুলে গেছি, ওই দুর্গটা যখন শাসন করে বা ইয়া মানে জয় করে, তখন কিন্তু কামার ব্যবহার হয়েছে। তখন কি আপনার ওই মানে অন্যান্য কিছুতে কাজ হবে? এখন চলে হচ্ছে যে গ্রেনেডের যুগ, এখন চলে হচ্ছে অ্যাটম বোমের যুগ। এখন কি আপনি বলবেন যে আমি এখন তলোয়ার দিয়ে ব্যবহার করবো? তো এই যে প্রযুক্তিগত যে বিষয়টা, ওনারা হচ্ছে যে আপনার ইন্টারনেটের ব্যবহারটা ঠিক মতো করতে পারে না। ইভেন যদিও করে, সেটাও নেগেটিভ সেন্সে করে। ধরেন দেখা গেছে যে আপনি সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করবেন? একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করবেন, আপনি আমি একটা আমার ভাষা বা আমার মত প্রকাশ করব। কিন্তু ওনারা দেখা গেছে যে করে ভিন্ন। ওনারা কারা? আমি শুধু কমে অঙ্গন, এই পার্টিকুলার পার্টটা শুধু কমে অঙ্গন না, কমে অঙ্গনে শুধুমাত্র বেশি, কিন্তু অনেকেই করে, মানে বেশিরভাগ ইসলামিক লাইনে যারা আছে বর্তমানে, ওনারা দেখছি এই ব্যাপারটাতে বেশি। দেখা গেছে যে একটা ভালো কোডিং শিখবে না, ওনারা হচ্ছে যে ভালো মানে টেকনোলজিক্যাল যে আরো বিষয়গুলো আছে, ওনারা এগুলো করবে না। ঠিক আছে? যেমন একটা সময় ছিল যে যেমন ছবির ব্যাপারটা ছিল যে হারাম। ঠিক আছে? তখন হচ্ছে যে কি ভিডিও যখন আইনা দেখানো হয়েছিল, মানে প্রথম প্রথম যখন ভিডিও, তখন অনেক সময় এরকম হারাম হারাম বলে একদল ছিল। কিন্তু ওই হুজুরকেই বা যারাই ফটো দিছে তাদেরকে যখন কাবা শরীফের আহ ভিডিও আইনা দেখানো হয়েছে, তখন তারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অনেক কিছু বলে এবার এটা জায়েজ করে ফেলাইছে। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের তো ভাই ভালো খারাপ দিক তো আছে। তো ভালো দিকটা ব্যবহার করেন আপনারা, আধুনিকটা নিয়ে আসেন, আধুনিকতাটাকে জানেন বুঝেন শিখেন। তাই না? তো এই জিনিসটা আসলে ওনারা করে না, এই ওনাদের এমনকি ওনারা কাউকে করতে উৎসাহ দেয় না। এই জায়গাটাতেই আমাদেরকে আসলে অনেক মানে দূরে ফেলে দিছে। অনেক যুগের অনেক যুগ আমাদের পিছনে ফেলে দিছে আসলে মুসলিম সমাজকে বর্তমানে। না হয় আমরাই কিন্তু আসলে মূলত একটা সময় আমাদের থেকে যে সায়েন্টিস্টরা ছিল, ওনাদের আবিষ্কার দিয়েই কিন্তু আসলে এই পৃথিবীতে এখনো অব্দি যা যা আবিষ্কার হচ্ছে সবকিছু এখনো হচ্ছে। তাহলে আজকে কেন এই এই আবিষ্কারক নাই? আজকে কেন কোত্থেকে মানে নোবেলের নাম করে আপনার বিভিন্ন আপনার ধর্মীয় বা বিভিন্ন জায়গার মানুষের ইয়ে দেওয়া হচ্ছে? ওখানে তো মুসলিমের তো কোনো নাম চিহ্ন নাই। ঠিক আছে? তো এইরকম যাই হোক বিষয়গুলা হচ্ছে যে আছে। তো আমার কথা হচ্ছে যে ওনাদেরকে আধুনিক মানে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে এটাও করতে হবে। আমাদেরকে বাংলাদেশের মানুষদেরকে এডুকেটেড করতে হবে অ্যাজ এ থিঙ্কার হিসাবে, যে চিন্তা করেন। আমি বলি না যে এখানে তাদেরকে ধরে ধরে ইসলাম শিখান, দরকার নাই। আপনি জাস্ট শুধু ওনাদেরকে মানে মানুষদেরকে যে জাস্ট এটা বোঝানো শেখানো দরকার যে ভালো খারাপটা কিভাবে অন্তত বেছে নেওয়া যায়। এই জায়গাটা অন্তত শেখানো দরকার। আমার দরকার নাই যে আপনি বাইবেল শিখেন, আপনি ইসলাম শিখেন। আমার ইসলামে আপনার শিখা দরকার নাই। আপনি শুধু শিখেন যে ইসলাম কি এক্স্যাক্টলি ভালো বলতেছে না খারাপ বলতেছে, আপনি শুধু অতটুকু শিখতে পারেন, মানে ওই ভালো মন্দটা বোঝার ব্যাপারটা শিখেন। আর কিছু লাগবে না। এটাই হচ্ছে যে কথা। ঠিক আছে? জোনাল ভাই। তো আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি এবং অনেক কিছু বুঝতে পারছি। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়টা নিয়ে আরো আরো ডিপলি যাওয়ার চেষ্টা করব। আমরা তো শুধুমাত্র বাংলাদেশ নিয়ে দেখলাম, এখানে আমাদের রাজনৈতিকভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্সকেও ইনক্লুড করা উচিত। বাট বাংলাদেশের প্রসপেক্টিভে আমরা শুধু দেখেছি এই কারণে, কারণ এখন আমাদের রিসেন্টলি খুব তাড়াতাড়ি ভোট, তারপর গণভোট, তারপর একটা নতুন দল আসবে বাংলাদেশে। আমরা চাই বা না চাই গণতন্ত্র আমাদের উপর এখন শক্তি নিয়ে আসে, এবং সেটাকে কিভাবে সরানো যায়, সেটাকে কিভাবে প্রসেস, কি প্রসেস ফলো করলে আমরা এই মানে পরাশক্তি থেকে বের হয়ে একটা আমাদের যেটা অরিজিনাল পরাশক্তি ইসলামিক শক্তি আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে ঢুকতে পারবো, সেটা নিয়ে আমাদের আরো আলোচনা আছে, আমাদের অভিমত আছে। আমরা কিভাবে এই প্রসেসগুলোকে ফলো করতে পারবো, যে প্রসেসগুলোকে ফলো করা আমাদের জন্য বাধ্যতামূলক। যেমন আমরা অনেক ক্রিটিসাইজ করেছি কওমিদের বিষয় নিয়ে, বিভিন্ন ক্রিটিসাইজ করেছি জামাতকে নিয়ে, বিভিন্ন ক্রিটিসাইজ করেছি নিজেদেরকে নিয়েও, যে আমাদের যে বিষয়গুলো করা উচিত। অ্যাট ফার্স্ট আমাদের একটা প্ল্যানের মধ্যে আসা উচিত, বা আমাদের একটা স্বপ্নের দিকে যাওয়া উচিত, যে স্বপ্নটা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই টপিকের অন্য একটি বিষয় নিয়ে আলোচনার মধ্যে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।